ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষায় যে চতুর্থ নম্বর ইউনিট ফিজিক্সের যে রয়েছে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট ও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এর মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই চ্যাপ্টার্সের আজকে ভিডিও আমরা আলোচনা করব। অর্থাৎ সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা প্রশ্ন বিচিত্রার যে কোয়েশ্চেন সলিউশন, সেটা কিন্তু আজকে আমরা করার চেষ্টা করব, বা আমরা করবো আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে ওই ইউনিট থেকে আমাদের টোটাল 8 মার্কস ভ্যারি করবে। 8 মার্কসের মধ্যে 60% কোয়েশ্চেন, অর্থাৎ প্রায় 8 মার্কসের মধ্যে প্রায় 5খানা কোয়েশ্চেন কিন্তু অল্টারনেটিং কারেন্ট থেকে কিন্তু সেটিংস হয়, এবং বাকি 3খানা কোয়েশ্চেন কিন্তু সেটিং হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সেখান থেকে দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে কমপ্লিটলি দেখবে, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে একটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কি বলে জানো, তোমার ওই অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ নামক যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রশ্ন বিচিত্রার যতগুলো কোশ্চেন আমরা সলিউশন করতে পারি সেগুলো করার চেষ্টা করছি আজকে। দেখো, অল্টারনেটিং কারেন্টের ফার্স্ট কোশ্চেনে লেখা আছে, দেখো যে প্রথম কোশ্চেনে বলছে ওরা যে একটি আদর্শ অবরোহী রূপান্তরক। তবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ যে চ্যাপ্টারসটা, এই চ্যাপ্টার্স এর মধ্যে যে সমস্ত জায়গাগুলো সবচাইতে কোশ্চেনের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচাইতে কোশ্চেন যেগুলো থেকে বেশি আসে, তাহলে তোমরা যে জায়গা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি, যে তোমার ওই ভিআরএমএস আইআরএমএস, অর্থাৎ যে ভোল্টেজের যে গড় বার, ভি বার সমান 2v0/পাই, আই বার সমান 2i0/পাই, 2i0/পাই বা i0 যেটাই বলো না কেন, এবং তোমার ওই ই নট সমান এই ই বার সমান 2e0/পাই, এই যে সমস্ত সূত্রগুলো রয়েছে। আর একটা হচ্ছে ভিআরএমএস ইকুয়ালস টু হচ্ছে ওই v0/√2, আইআরএমএস ইকুয়ালস টু i0/√2, অর্থাৎ যে আরএমএস ভ্যালুগুলো। এবং তার সাথে যে জায়গাটা, অর্থাৎ ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, এবং ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, এই যে পার্টটা, অর্থাৎ আরএমএস ভোল্টেজের আগে পর্যন্ত যেটুকু পার্ট তোমাদের রয়েছে, সেখান থেকে পরীক্ষায় খুবই খুবই কোশ্চেন আসে। এবং এল সার্কিট, সি সার্কিট, আর সার্কিট, এগুলো থেকে কোশ্চেন কম আসে। এল আর সার্কিট, সি আর সার্কিট থেকে কোশ্চেন কম আসে, এবং সবচাইতে মোস্ট কোশ্চেন তোলার জায়গা সেটা হচ্ছে এলসিআর সার্কিট। এলসিআর সার্কিট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেখান থেকে প্রচুর পরিমাণ আমাদের কোশ্চেন কিন্তু সলিউশন করতে হবে। আর এসি চ্যাপ্টার্স এর, অর্থাৎ পরিবর্তী প্রবাহ নামক যে চ্যাপ্টার্স, তার ক্ষেত্রে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকে ভালো কোশ্চেন আছে। টোটাল চ্যাপ্টার্স এর মধ্যে 3টে জায়গা হলো কোশ্চেন দেওয়ার মতো মুখ্যম জায়গা। 1 নম্বর বললাম ভিআরএমএস আইআরএমএস এর আগে পর্যন্ত ওইটুকু জায়গা থেকে কোশ্চেন খুবই আসে, অর্থাৎ তার অ্যাভারেজ ভ্যালু বলবে, তার পিক ভ্যালু বলতে চাইবে, আরএমএস ভ্যালু নির্ণয় করতে বলবে। এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আর ইকুয়েশন দিয়ে দেবে, হয় তুলনা করতে বলবে ই থেকে ই নট, এই সমস্ত তুলনাগুলো, অর্থাৎ ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি, এই সমস্ত জায়গাগুলো একটু ভ্যারি করবে। আর বললাম এলসিআর সার্কিট, এল সি, এল আর সি আর, এগুলো আসে না সেটা নয়, কিন্তু কোশ্চেনের মানে মানটা, গ্রেডটা খুব কম থাকে। আর এলসিআর এ কিন্তু মোক্ষম থাকে, এবং এখান থেকে কোশ্চেন করতে হয়। অন্যদিকে কম্পাঙ্গ টম্পাঙ্গ গুলো থেকে থাকে, এবং কিউ গুণক, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু থাকে। আর ট্রান্সফরমার থেকে কোশ্চেন আছে। ট্রান্সফরমারের কোশ্চেন বেসগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। রেয়ান মার্টিন বইটাতে কিন্তু ট্রান্সফরমারের কোশ্চেন কম রয়েছে, তাই আমরা ট্রান্সফরমারের উপরে লাস্টে একটা ভিডিও বানাবো, ট্রান্সফরমারের কোশ্চেনের উপরে, যে ট্রান্সফরমারের স্পেশালি যে ভিডিও থাকবে, সেখানে ট্রান্সফরমার থেকে কিভাবে আমরা কোশ্চেন সলিউশন করব। তবে আমি বলে দিলাম যে এই চ্যাপ্টারের কোথায় কোন জায়গা থেকে মার্কস বেশি ভ্যারি করে, কিভাবে কি করতে হবে। তাহলে চলো আমরা এখন শুরু করি, একদিক থেকে কোশ্চেনগুলোকে সলিউশন করার চেষ্টা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমরা দেখবে লেখা আছে, দেখো যে একটি আদর্শ অবরোহী রূপান্তরক মানে হচ্ছে ট্রান্সফরমার। রূপান্তরকের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে বলে দিয়েছে 600 এবং 25। তাহলে প্রাথমিক কুণ্ডলী 1 নম্বর কোশ্চেন দেখো, এটা হচ্ছে লেকচার নাম্বার আমাদের 1, লেকচার নাম্বার হচ্ছে 1। তাহলে 1 নম্বর কোশ্চেনে বলেছে প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 600, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলী মানে হচ্ছে এনপি, যার পাক সংখ্যা হচ্ছে 600, এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, অর্থাৎ বলছে কি যে এনএস, সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 25, এটাও দিয়েছে। সেকেন্ডারি কুণ্ডলীর যে পাক সংখ্যা সেটা হচ্ছে কত, 25।
তারপরে ওরা কোশ্চেন বলেছে রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে এত ভোল্ট মেইনসের সাথে যুক্ত করা হয়েছে, তার মানে প্রাথমিক কুণ্ডলীর যে ভোল্টেজ অর্থাৎ বলছে ভিপি, সেটা হচ্ছে কত 240 ভোল্ট। তারপর ওরা বলেছে যুক্ত করা হলো এবং প্রাথমিক কুণ্ডলীতে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটলো, তার মানে হচ্ছে আইপি ইকুয়ালস টু তাহলে কত বলছে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আউটপুট বর্তনীতে সরবরাহ গড় শক্তি কত হবে। মানে ওরা বলতে চাইছে যে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত, মানে আইএস এর মান কত হবে, এবং গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত হবে মানে আইএস এর মান চেয়েছে, এবং আউটপুট বর্তনী মানে হচ্ছে গৌণ বর্তনী, ওই বর্তনীতে সরবরাহ করা গড় শক্তি মানে ক্ষমতার মান জানতে চাইছে। অর্থাৎ আইএস এর মান জানতে চাইছে আমাদের কাছে, এবং গৌণ বর্তনীতে ক্ষমতা মানে পিএস ইকুয়ালস টু কত দেখো এটা জানতে চেয়েছে। ওরা অপশন গুলো দিয়েছে, এ দাগের অপশানে দিয়েছে দেখো একটু, এ দাগের অপশানে দিয়েছে 360 অ্যাম্পিয়ার, দুটো করে যেতে আনসার হবে। তারপর দিয়েছে 3600 জুল। বি দাগের অপশানে দিয়েছে ওরা যে 100 অ্যাম্পিয়ার 2500 জুল, তাহলে 100 অ্যাম্পিয়ার 2500 জুল। হ্যাঁ, সি দাগের অপশান দিচ্ছে ওরা দেখো যে 500 আর 2500, তাহলে 500 অ্যাম্পিয়ার 2500 জুল। তারপরে ওরা ডি দাগের অপশান দিচ্ছে ওরা যে 250 অ্যাম্পিয়ার, তাহলে 3600 জুল। এই অপশানগুলো দিচ্ছে। আমরা জানি ট্রান্সফরমার ক্ষেত্রে একটা ইকুয়েশন জানি আমরা খুব ভালোভাবে, যে এনপি বাই এনএস সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে ভিপি বাই ভিএস সমানই হচ্ছে কত তাহলে আইএস বাই আইপি। প্রথম পর্যায়ে আমাদের ওরা কিন্তু আইএস জানতে চেয়েছে, আর একটা চেয়েছে কি যে পিএস। আইএস জানতে গেলে দেখো আমরা কিন্তু এখান থেকে এনপি জানি, এনএস জানি, ভিপি জানি, তাহলে এই তিনটাকে অর্থাৎ এই সূত্র থেকে প্রথম আমরা ভিএস এর কাজ করব, তারপরে এই সূত্রকে ফেলে দেব। প্রথমে এই সূত্রটাকে কাজে লাগাবো, তারপরে এই সূত্র কাজে লাগাবো। দেখো তাহলে আমরা জানি অতএব যে এনপি বাই এনএস সমান তাহলে কত হচ্ছে ভিপি বাই তাহলে কত হচ্ছে ভিএস। তাহলে আমি ভিএসটাকে আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে ভিএস সমান তাহলে কত আছে দেখো তো, ভিএস সমান বা একবার যদি ক্যালকুলেশন করে নাও, এনপির মান হচ্ছে 600 ডিভাইডেড বাই এনএস এর মান তাহলে কত হচ্ছে 25 ইকুয়ালস টু ভিপির মান কত বলেছে 240 ডিভাইডেড বাই ভিএস। তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে আমরা কত পাবো 14, 25 দিয়ে কত পাবো আমরা 4 তাহলে আমরা যদি 25 দিয়ে যদি 600 কে আমরা কাজ করি তাহলে কত আসবে একটু আমরা দেখে নিচ্ছি, যে 25 কে যদি আমরা 600 দিয়ে কাজ করি তাহলে দেখো 16 আসবে না কত 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 600 কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে আমাদের চলে আসবে 4 15 60, 4 15 60 0 150, 4 দিয়ে কাটলাম, আর 4 দিয়ে 4 দিতে হবে না 5 দিয়ে কাটো, তাহলে 5 5 25, আর 5 12 5 120, আর 5 24 হচ্ছে কত 120 দেখো, আর 24 দিয়ে এটাকে কাটো তাহলে 10 পাবে। তাহলে আমরা এপারে কিছু নেই, তাহলে 1/1 সমান হচ্ছে 10 বাই তাহলে কত হচ্ছে ভিএস, তাহলে ভিএস সমান হচ্ছে কত 10 এত ভোল্ট। ভিএস এর মান পেয়ে গেলাম। এবার আমরা কোন সূত্র লাগাবো, অতএব তাহলে কত হচ্ছে ভিপি বাই ভিএস সমান তাহলে কত হচ্ছে আইএস বাই তাহলে কত হচ্ছে আইপি। ওরা চেয়েছে কার মান আইএস এর মান, তাহলে আইএস সমান তাহলে কত আসবে, তাহলে কোনাকানি গুণ করে দাও, ভিএস আইএস সমান তাহলে কত হচ্ছে ভিপি তাহলে কত হচ্ছে আইপি, তাহলে আইএস সমান তাহলে কত হচ্ছে ভিপি আইপি ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ভিএস। ভিপি এর মান কত কোশ্চেনে দেখো তো 240 ভোল্ট, কোশ্চেন ওরা সব বলে দিয়েছে 240, কিন্তু আইপির মান কত 15 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ভিএস। ভিএস এর মান আমরা কত পেলাম 10, তাহলে হচ্ছে 10, তাহলে 10 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হবে 24, 24 10 240, তাহলে 24 ইন্টু 15, একে যদি গুণ করে তাহলে তোমরা কত পাবে 15 আছে তো, আইপি ইকুয়ালস টু তাহলে কত আছে 15, হ্যাঁ, আর ভিপি ইকুয়ালস টু তাহলে আমরা কত পেয়েছি 224, তাহলে 24 ইন্টু 15, 24 ইন্টু 15 যদি গুণ করো তোমরা তাহলে কত পাবে 24 ইন্টু 15 গুণ করে দেখে নাও, তাহলে 24 ইন্টু 15 যদি গুণ করো তাহলে 5 24 হচ্ছে 120, আর 24 একে 24, তাহলে তোমরা পাচ্ছ 0, 4 আর দিয়ে 6, আর 2 আর একে 3, তাহলে 360 তোমরা পাচ্ছ কত 360। তাহলে অতএব আইএস ইকুয়ালস টু তাহলে পাচ্ছ কত 360 অ্যাম্পিয়ার। এটা পেয়ে গেলে। এবার তাহলে একটা অ্যান্সার পেয়ে গেছি। দ্বিতীয় অ্যান্সার ওরা চাইছে যে গৌণ কুণ্ডলী বা আউটপুট বর্তনী, আউটপুট মানে হচ্ছে গৌণ কুণ্ডলী, ওই গৌণ কুণ্ডলীতে বলছে ক্ষমতা কত হবে। আমরা জানি ক্ষমতার ইকুয়েশন হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই, তাহলে গৌণ কুণ্ডলী মানে পিএস সমান তাহলে কত হচ্ছে ভিএস ইন্টু তাহলে কত হচ্ছে আইএস। ভিএস এর মান আমরা পেয়েছি কত 10, ভিএস এর মান কত পেয়েছি আমরা 10, ইন্টু আইএস এর মান কত পেলাম 360, তাহলে 360 একে গুণ করলে আমরা পাবো তাহলে কত হচ্ছে 3600। দেখো পিএস এর মান আমরা পেয়ে গেলাম 3600
ওয়াট, অর্থাৎ এত জুল ক্ষমতা। দেখো কোনটা অ্যান্সার হচ্ছে তোমরা বুঝে যাও। তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে এ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা সলিউশন করলাম, কোশ্চেনে কোনো ভেজালের কিছু নেই, জাস্ট একটু ভাববে, ভাবার পর তোমরা কিন্তু অ্যানালাইসিস করবে, হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা কমপ্লিট করলাম। ফিজিক্সের কোশ্চেনে ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র একটাই জায়গা যে কোশ্চেনটাকে আগে ভালো করে পড়ো, পড়ার পর তোমরা আগে ডাটা কালেকশন করার চেষ্টা করো, দিয়ে ওই ডাটাবেসের সূত্রগুলোকে ইউজ করো, দেখবে যে কোশ্চেন ইজিলি ভাবে সলিউশন হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দুই আগের কোশ্চেনটা পড়বো। দেখো যে একটি প্রত্যাবর্ত প্রবাহ, জেনে রাখবা প্রত্যাবর্ত প্রবাহ মানে হচ্ছে পরিবর্তিত প্রবাহ। প্রত্যাবর্ত প্রবাহ মানে বোঝায় পরিবর্তী প্রবাহ, এবং প্রত্যাবর্ত বর্তনী মানে হচ্ছে পরিবর্তী বর্তনী। প্রত্যাবর্ত তড়িৎচালক বল মানে হচ্ছে পরিবর্তিত তড়িৎচালক বল। হ্যাঁ, তো বলছে ওরা একটা সমীকরণ দিয়েছে I ইকুয়ালস টু I1 সাইন ওমেগা টি এবং প্লাস I2 কস অফ ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত। এটির মূল গড় বর্গমান কত হবে, মানে আরএমএস মান জানতে চাইছি। মূল গড় বর্গমান মানে হচ্ছে আরএমএস মান। তাহলে একটি প্রত্যাবর্ত প্রবাহ দিয়ে দিয়েছে, দেখো ইকুয়েশন 2 দাগের কোশ্চেন ওরা দিচ্ছে যে I সমান তাহলে কত বলছে ওরা, I1 সাইন ওমেগা টি, I1 সাইন ওমেগা টি, আর একটা হচ্ছে প্লাস কত হচ্ছে তাহলে I2 কস অফ ওমেগা টি, কস অফ ওমেগা টি। এই সমীকরণ দ্বারা নির্ধারিত হয়েছে এটির মূল গড় বর্গমান কত হবে। ওরা অপশন গুলো দিয়েছে, এ নাম্বার অপশন দিয়েছে মূল গড় বর্গমান I1 প্লাস I2 ডিভাইডেড বাই তাহলে রুট ওভার 2। বি নাম্বার অপশন দিয়েছে দেখো I1 মাইনাস তাহলে কত হচ্ছে I2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2। সি নাম্বার অপশন দিয়েছে যে রুট ওভার অফ তাহলে কত হচ্ছে I1 স্কোয়ার প্লাস I2 তার স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে রুট ওভার 2। এবং ডি নাম্বার অপশন দিয়েছে রুট ওভার অফ, পুরোটা রুটের ভিতরে আছে, I1 তার স্কোয়ার প্লাস I2 তার স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে রুট ওভার 2। এই অপশনটা দিয়েছে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আমরাকে যখন এরকম কোনো ইকুয়েশন দিয়ে দেবে, অর্থাৎ এরকম কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে এই কোণগুলো সেম আছে কিনা। এই যে দশাটা, অর্থাৎ এখানকার দশা আর এখানকার দশা যদি সেম থাকে, আর ওরা বলেছে যে পরিবর্তিত বা প্রত্যাবর্ত প্রবাহের গড় বর্গমান চেয়েছে। গড় বর্গমান চাওয়া মানে হচ্ছে তার আরএমএস ভ্যালু চাওয়া, তার মানে আরএমএস জানতে চাইছি। তার মানে আরএমএস এর সূত্র আমরা জানি I0 বাই তাহলে কত হচ্ছে রুট ওভার 2। I0 কোথা থেকে পাই, আমরা জানি এই ইকুয়েশন গুলোকে সবসময় I ইকুয়ালস টু I0 সাইন অফ ওমেগা টি এর ফর্মে সাজাতে হবে। তাহলে আমরা দেখবো এখানে I0 সাইন অফ ওমেগা টি এর ফর্মে সাজানো যাচ্ছে কিনা। আর এই টাইপসের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপসের কোশ্চেন গুলো পরীক্ষায় খুবই কিন্তু আসে। দেখো আমরা I ইকুয়ালস টু I0 সাইন অফ ওমেগা টি ফর্মে সাজাতে পারছি কিনা দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি লিখে নিলাম যে ধরে নাও যে I1 সমান আমি ধরছি কত, তাহলে I1 সমান আমি ধরে নিচ্ছি যে cos থিটা। এখানে যেটা আছে, এখানে সাইন থাকলে এটাকে কস ধরবে, এখানে কস থাকলে এটা সাইন ধরবে, তাহলেই উল্টো পাল্টা ধরতে গেলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র আসবে। তাহলে I1 সমান কত ধরলাম কস থিটা, আর I2 সমান ধরলাম কত তাহলে সাইন থিটা। I2 সমান কত সাইন থিটা। এটা একটা রুলস, বা আরেকটা রুলস আমরা করতে পারি, দেখাচ্ছি। তাহলে I1 এর জায়গায় লিখছি তাহলে কত হচ্ছে সাইন ওমেগা টি, তাহলে I1 মানে হচ্ছে কস থিটা প্লাস কস অফ ওমেগা টি, তাহলে I2 মানে কত হচ্ছে সাইন থিটা। তাহলে এটা কার সূত্র বলতো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র সবসময় এই রুলসে ধরবে। তাহলে সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ তাহলে কত হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে ওমেগা টি প্লাস অফ তাহলে কত হচ্ছে থিটা। এটা আমরা পেলাম। তাহলে আমরা দেখতে পেলাম সাইন অফ ওমেগা টি প্লাস অফ থিটা, এটা আমরা পেলাম। অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু মান বসালাম, হ্যাঁ জেড কস থিটা ধরতে হবে, সরি জেড কস থিটা ধরতে হবে, জেড কস থিটা। তাহলে জেড কস থিটা ধরলে সামনে একটা জেড আসতো, কমন আসতো আর কি। আর এখানে জেড কস থিটা আসতো, মানে একবারে নিয়ে নিলাম, তাহলে একটা জেড কমন আসতো সামনে। তাহলে সাইন, তাহলে জেড সামনে আসতো, আর আসতো কত সাইন অফ তাহলে এ প্লাস বি মানে ওমেগা টি প্লাস অফ থিটা। তাহলে এই জেড এর মানটা কত, এই জেড এর মানটা যদি আমরা বের করি, এখান থেকে দেখো জেড যদি বের করতে চাই, তাহলে এটার বোথ সাইড হোল স্কয়ার করে দাও, তাহলে বাঁ পাশ স্কয়ার ডান পাশ স্কয়ার তার বোথ সাইড যোগ করে দাও। তাহলে I1 স্কয়ার সমান আমি লিখতে পারি কত জেড স্কয়ার কস স্কয়ার থিটা বাই I2 তার স্কয়ার সমান হচ্ছে কত জেড স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে বাম পাশ যোগ বা ডান পাশ যোগ করো। তাহলে I1 তার স্কয়ার প্লাস I2 তার স্কয়ার সমান জেড স্কয়ার কমন টানলে পড়ে থাকছে সাইন স্কয়ার থিটা প্লাস তাহলে কত হচ্ছে কস স্কয়ার থিটা। তাহলে দেখো I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার সমান তাহলে কত জেড স্কয়ার, তাহলে জেড সমান তাহলে কত হচ্ছে রুট ওভার অফ I1 স্কয়ার প্লাস তাহলে কত হচ্ছে I2 স্কয়ার। তাহলে আমরা এখানে জেড এর মান পেলাম রুট ওভার অফ I1 তার স্কয়ার প্লাস তাহলে কত হচ্ছে I2 তার স্কয়ার।
তাহলে পড়ে থাকলো কত সাইন অফ ওমেগা টি প্লাস অফ থিটা। তাহলে এই সমীকরণটা দেখো যে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি প্লাস আলফা বা থিটা তাদের সমতুল্য আছে। তাহলে এখানে আই নটটা হচ্ছে প্রবাহের পিক ভ্যালু। তাহলে এখানে প্রবাহের পিক ভ্যালু বলতে কোনটাকে বোঝানো হয়েছে? রুট ওভার অফ আই ওয়ান তার স্কোয়ার প্লাস আই টু তার স্কোয়ারকে পিক ভ্যালু বোঝানো হয়েছে। তাহলে এটা যদি পিক ভ্যালু হয় তাহলে আইআরএমএস কত হবে? তাহলে অতএব আইআরএমএস সমান আমরা জানি আই নট বাই রুট টু, আই নট বাই রুট টু। তাহলে আই নটের মান কত? আমরা আই নটের মান দেখতে পেয়েছি রুট ওভার অফ আই ওয়ান তার স্কোয়ার প্লাস আই টু তার স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার টু। তাহলে একটা রুটের মধ্যে নিলে কত আসবে দেখো তো, আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু তার স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে টু। তাহলে দেখো কোন অপশনটা রাইট হচ্ছে, তাহলে সি দাগের অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং এই টাইপসের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে, এবং তোমরা এই সমস্ত কোয়েশ্চেন গুলোকে কিন্তু খুবই ভালোভাবে প্র্যাকটিস লাগবে। এগুলোকে দুটো তিনটে প্রসেসে করানো যায়। সবসময় মূল লক্ষ্য হচ্ছে তোমাকে সাইন অফ এ প্লাস বি এর ফর্মে নিয়ে আসা, বা সাইন ওমেগা টি অর্থাৎ আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি সাইনের ফর্মে নিয়ে আসাটা হচ্ছে মূল লক্ষ্য। তাহলে যখনই আমরা এরকম ফর্ম দেখে যাব, যদি এখানকার কোণ আর এখানকার কোণ বা দশা যদি সেম থাকে, তাহলে এর সামনে যেটা থাকবে সেটা সমান আমরা ধরবো সব সময় জেড কস থিটা। যদি এখানে সাইন থাকে তাহলে এটাকে জেড কস থিটা ধরবো, আর এখানে যদি কস থাকে তাহলে এটাকে আমরা ধরবো জেড সাইন থিটা। সব সময় প্রমাণ আসবে দেখবে। দিয়ে আমি যে রুলসটাকে কাজে লাগিয়েছি সেই রুলসটাকে তোমরা অ্যাপ্লাইড করবে, দেখবে তোমাদের অ্যান্সারটা কিন্তু টোটালি ভাবে কমপ্লিট ভাবে নেমে যাচ্ছে। চাপের কোনো ব্যাপার নেই, শুধু ভাবনা চিন্তা আর সলিউশন, কিছুই না। দেখো নেক্সট আমরা 3 দাগের কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব। নেক্সট 3 দাগের কোশ্চেন আমরা দেখব কি হয় সেখানে। দেখো 3 দাগের কোশ্চেনে ওরা দিয়েছে একটি পরিবর্তিত প্রবাহের সমীকরণ, সেম কোশ্চেনে দিয়েছে যে আই ইকুয়ালস টু 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস ওমেগা টি। তাহলে ওরা একটা ইকুয়েশন দিয়েছে 3 সাইন ওমেগা টি 4 কস ওমেগা টি। 3 দাগের কোশ্চেনে দিয়েছে আই সমান 3 সাইন ওমেগা টি প্লাস 4 কস অফ ওমেগা টি। এটা একটা সূত্র দিয়েছে, সমীকরণ দিয়েছে। আরএমএস মান কত হবে? ওরা বলেছে কার আরএমএস মান, তো প্রবাহের আরএমএস মান কত হবে? তাহলে এ দাগের অপশানে দিয়েছে প্রবাহের আরএমএস মান 3 বাই রুট ওভার টু, বি দাগের অপশানে দিয়েছে ওরা 4 বাই রুট ওভার টু, তারপর সি দাগের অপশানে দিয়েছে ওরা 7 বাই রুট ওভার টু, এবং ডি দাগের অপশানে দিয়েছে ওরা 5 বাই রুট ওভার টু। তাহলে দেখো কি অপশানটা আছে। ম্যাটারটা হচ্ছে যখনই আমরা দেখতে পাচ্ছি এখানকার দশা এবং এখানকার দশা, অর্থাৎ এই যে দশাটা আর এই দশাটা যখন সেম আছে, তখন আমি সবসময় বললাম এদেরকে লক্ষ্য হচ্ছে সাইন অফ এ প্লাস বি ফর্মে নিয়ে আসা, বা সাইনের ফর্মে নিয়ে আসা, বা সাইনের সূত্র। কারণ যে প্রবাহের যখন আরএমএস মান জানতে চাইছে, যখন কোনো প্রবাহ বা যখন কোনো তড়িৎচালক বল বা যখন কোনো ভোল্টেজই হোক বা যখন কোনো তড়িৎচালক বলই হোক বা প্রবাহী হোক না কেন, তার আরএমএস মান বা তার এভারেজ মান যখন বের করতে বলবে, তখন তার ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টির ফর্মকে দেওয়া। ওই ফর্মে যদি আমরা ইকুয়েশন বানাতে না পারি, তাহলে কখনো আরএমএস ভোল্টেজ কখনো এভারেজ ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারবো না। তাই ওই ফর্মটি আমাকে বানাতে হবে। দেখো তাহলে এখানে আমি একই রকম বললাম, শিখালাম কিভাবে, যে 3 ইকুয়ালস টু ধরো জেড কস থিটা, সাইন থাকলে তার উল্টোটা কস থিটা, আর 4 সমান ধরে নাও জেড কত সাইন থিটা, মানটাকে বসাও ওখানে। তাহলে সাইন অফ ওমেগা টি ইন্টু তাহলে কত হচ্ছে জেড কস অফ থিটা, প্লাস 4টাকে আমি আগে এটাকে বসিয়ে দিচ্ছি কস অফ ওমেগা টি ইন্টু তাহলে কত হচ্ছে জেড ইন্টু সাইন থিটা। জেড কমন বেরিয়ে চলে আসবে দেখো, তাহলে পড়ে থাকলো কি সাইন অফ ওমেগা টি কস থিটা, সাইন অফ ওমেগা টি কস অফ থিটা প্লাস কস অফ ওমেগা টি সাইন অফ থিটা। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র জেড ইন্টু সাইন অফ এই ওমেগা টি প্লাস থিটা, মানে এ প্লাস বি এর সূত্র। তাহলে এই জেড এটাকে দেখো তো আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি, ইকুয়েশনের সাথে তুলনা করা যাচ্ছে। তাহলে আই নট বলতে কি বোঝাচ্ছে? জেড। আই নট বলতে জেড, অর্থাৎ আই নট বলতে এখানে তাহলে কত জেড। তাহলে জেড এর মান কত? তাহলে এখান থেকে বের করে নাও, এই যে এখান থেকে যদি জেড এর মান বের করি আমরা, বোথ সাইড হোল স্কোয়ার করবো, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, একবারই করছি দেখো 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, তাহলে ওপারে ডান সাইডের স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে দেখো জেড স্কোয়ার কমন আসবে, তাহলে আমাদের পড়ে থাকছে কত কস স্কোয়ার থিটা প্লাস তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে এইটুকুর মান হচ্ছে আমরা জানি কত 1,
এইটুকুর মান হচ্ছে কত 1। তাহলে আমাদের পড়ে থাকলো কত জেড স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16 আর 9, তাহলে হচ্ছে কত 25। তাহলে জেড সমান তাহলে কত হচ্ছে 5। জেড সমান কত হচ্ছে 5। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 5 হয়, কিন্তু আমরা পিক ভ্যালু মানে কি পজিটিভ মানটাই আমরা নিই। প্লাসের দিকেও পিক ভ্যালু হতে পারে, নেগেটিভের দিক থেকেও কিন্তু আমাদের পিক ভ্যালু হতে পারে। তাহলে ব্যাপারটা সেখান থেকে কিছু নেই, তুমি যেভাবে নিতে পারো সেটা ম্যাটার করে না। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাপ্রক্সিমেটলি জেড এর মান তাহলে কত হচ্ছে 5। ওরা বলেছে আইআরএমএস বের করো, তাহলে অতএব আইআরএমএস সমান হচ্ছে কত I0/√2, তার মানে কত হচ্ছে 5/√2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 5/√2 হচ্ছে বি দাগের অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন খুব ইজি কোশ্চেন, কিছুই না, ফিজিক্সকে ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট একটু শ্রম দাও, হালকা সময় দাও, দেখবে যে সবকিছু ঠিক হয়ে গেছে। নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনে যাব। নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনে যাব। দেখো 4 দাগে ওরা বলেছে একটি এলআর বর্তনীতে ক্ষমতা গুণক 1/√3, এসি উৎসের কম্পাঙ্ক যদি দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে। এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু দুবার এসেছে WBC HSC বোর্ডে, এবং এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের ছায়ার বইয়ের এক্সাম্পলে কিন্তু এটাকে করে দেওয়া হয়েছে। তো দেখো ওরা বলেছে এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3 এবং ওই এসি উৎসটার কম্পাঙ্ক যখন দ্বিগুণ করলো তখন ক্ষমতা গুণক কত হবে। ওরা বলে দিয়েছে যে 4 দাগের কোশ্চেনে এলআর বর্তনীর ক্ষমতা গুণক, আমরা জানি যে কোনো এসি বর্তনীর ক্ষমতা গুণক বলতে আমরা কাকে বুঝি, কস অফ থিটাকে। তাহলে এলআর বর্তনী যদি হয় তার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা জানি কস থিটা সমান ভূমি/ত্রিভুজ। এলআর বর্তনীর ক্ষেত্রে তোমাদেরকে যে স্যাররা পড়িয়েছে দেখবে এরকম একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকেছিল। এলআর বর্তনীর ক্ষেত্রে এটা হচ্ছে থিটা বা দশা পার্থক্য। এটা ছিল আমাদের এলআর বর্তনীর ক্ষেত্রে ওমেগা এল, এটা ছিল আর, আর এটা ছিল আমাদের জেড। তাহলে জেড সমান ছিল আমাদের √, কত তাহলে আর স্কোয়ার প্লাস তাহলে কত হচ্ছে ওমেগা এল তার স্কোয়ার, ওমেগা স্কোয়ার বা এল স্কোয়ার, বা ওমেগা এল তার পুরোটার স্কোয়ার। এটা ছিল আমাদের এলআর বর্তনীর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার ওরা বলেছে এলআর বর্তনীর ক্ষমতা গুণক কত বলেছে, ক্ষমতা গুণক বলতে কস থিটাকে বোঝানো হয়, তার মান কত বলেছে ওরা 1/√3। এটা ওরা বলে দিয়েছে কোশ্চেনে। দিয়ে বলছে তাহলে আমরা জানি cos থিটা সমান কত হচ্ছে ভূমি/অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা সমান আমরা কি জানি ভূমি/অতিভুজ, তার মানে আমরা লিখতে পারি যে cos অফ থিটা সমানই হচ্ছে ভূমি/অতিভুজ। তাহলে কত হচ্ছে R/Z। তাহলে R/Z সমান তাহলে ওরা কত বলেছে, R/Z সমান বলে দিয়েছে 1/√3, 1/√3। তাহলে দেখো যে জেড সমান কত, তাহলে আমরা বলতে পারি এখানে যে R/Z, জেড বলতে তাহলে √, তাহলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল তাহলে কত হচ্ছে স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1/√3। তাহলে আমি লিখতেই পারি যে √, আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে √3 ইন্টু আর, বোথ সাইড হোল স্কোয়ার করলে কত হবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে 3 ইন্টু আর স্কোয়ার। তাহলে ওমেগা এল তার স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে 3r², এটা আর স্কোয়ার উপরে গেলে কত হচ্ছে 2r²। তাহলে ওমেগা এল সমান তাহলে কত হচ্ছে 2r। দেখো ওমেগা এল সমান তাহলে কত পেলাম আমরা 2r। এবার ওরা বলেছে যে এসি বর্তনীর যদি কৌণিক কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, ওরা বলে দিয়েছে এসি উৎসের যে কম্পাঙ্ক, এসি উৎসটার কম্পাঙ্ক যদি আমাদের দ্বিগুণ করা হলো, মানে ওমেগার মানটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে বলছে ক্ষমতা গুণক কত হবে। আমরা জানি কম্পাঙ্ক যদি পরিবর্তন হয় তাহলে এলআর বর্তনীর ক্ষমতা গুণকের ক্ষেত্রে জেড এর মান পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ক্ষমতা গুণকের মানও পরিবর্তন হবে, ক্ষমতা গুণকের মানও পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে অতএব পরবর্তীত জেড, অর্থাৎ এই জেড এর মানটাকে বের করে নি, তাহলে পরবর্তী ক্ষেত্রে বা ওমেগা যখন 2ω বা পরবর্তী ওমেগা ড্যাশ যখন বলছে কি হচ্ছে আগের দ্বিগুণ হচ্ছে, আগের দ্বিগুণ হচ্ছে মানে ওমেগা ড্যাশ সমান হচ্ছে 2ω, তাহলে আমরা বলতে পারি জেড ইকুয়ালস টু বা পরবর্তীত জেড ইকুয়ালস টু √r² প্লাস ওমেগা ড্যাশ এল তার স্কোয়ার, এল তো চেঞ্জ হচ্ছে না ওমেগা চেঞ্জ হচ্ছে, তাহলে √r² প্লাস ওমেগা ড্যাশের জায়গায় লিখবো কত 2ω, তাহলে 2ω এল তার স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি √r² প্লাস 2 এর স্কোয়ার মানে বাইরে বেরোলো 4 ওমেগা এল তার স্কোয়ার। ওমেগা এল এর মান আমরা এখানে পেয়েছি কত 2r, তাহলে √r² প্লাস 4 ইন্টু 2r তার স্কোয়ার মানে তাহলে কত হবে যদি ওমেগা এল এর মান কত পেয়েছি আমরা 2r, তাহলে ওমেগা এল এর মান আমরা পেয়ে গেছি কিন্তু ওমেগা ড্যাশ সমান 2ω করলাম,
তাহলে 2 ওমেগা স্কোয়ার করে বেরোলে 4 বেরোবে, 4 বেরোলো। ওমেগা এল এর মান কত হচ্ছে, বা ওমেগা এল স্কোয়ার মান একবারে আমরা বসে দিয়েছি, তাহলে 2 আর স্কোয়ার। এই তো ওমেগা এল স্কোয়ারের মান আছে, ওমেগা এল স্কোয়ার, এই যে ওমেগা এল স্কোয়ারের মান হচ্ছে তাহলে কত হচ্ছে 2 আর স্কোয়ার এখানে। তাহলে আমরা এটা আসবে না, √2 আর আসবে, এটা এটা আসবে না। ওমেগা এল সমান √2 বা r√2 আসবে এখানে, এটা বের করার দরকার নেই আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 2 ইন্টু আর স্কোয়ার, তাহলে 4 দুগুণে কত 8 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কত হচ্ছে √9 ইন্টু আর স্কোয়ার, তার মানে বেরিয়ে আসবে কত 3 ইন্টু আর। এটা কার মান পেলে তুমি, জেড এর মান। পরবর্তীত জেড অর্থাৎ যখন ওমেগাকে পরিবর্তন করছে, কম্পাঙ্ক যখন পরিবর্তিত হচ্ছে, তখন তার যে জেড সেটা হচ্ছে এটা, তখন ক্ষমতা গুণক কত হবে, তাহলে অতএব তখন ক্ষমতা গুণক cos থিটা সমান তাহলে কত হচ্ছে আর বাই জেড, মানে পরবর্তীতে জেড ড্যাশ বা জেড ড্যাশটাকে মনে করতে পারো। তাহলে আর এর মান তো আরই থাকলো, জেড এর মানটা কত 3 আর, তাহলে 3 আর, তাহলে আর আর কেটে গেল, তাহলে পড়ে থাকলো cos থিটা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1/3, অর্থাৎ পরবর্তীতে ক্ষমতা গুণক হবে 1/3। আগের ক্ষমতা গুণক ছিল 1/√3, আর যদি কম্পাঙ্ককে যদি দ্বিগুণ করা হয়, যদি কম্পাঙ্ককে দ্বিগুণ করে, তাহলে পরবর্তীত ক্ষমতা গুণক হচ্ছে তাহলে কত হচ্ছে 1/3। খুব ভালো কোশ্চেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু পরীক্ষায় 2বার এসছে এবং আমাদের এবছরও পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই ভাবে ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা অবশ্যই কোশ্চেনটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা পরীক্ষায় আসলে সঠিকভাবে যেন তার সলিউশনটা করে আসতে পারো। নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনে চলে যাব। দেখো 5 দাগের ওরা কি বলেছে, যে I = 5√2 sin 100πt অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার আরএমএস মান কত হবে, কিছুই বলেনি। এগুলো হচ্ছে ইকুয়েশন ভিত্তিক কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। যে I = 5√2, 0.5 দাগের কোশ্চেন ওরা বলেছে যে I = 5√2 sin 100πt, sin 100πt, এটা ওরা ইকুয়েশন দিয়েছে। 100πt অ্যাম্পিয়ার বলেছে, এত অ্যাম্পিয়ার হলে আরএমএস মান কত হবে, মানে বলছে আরএমএস মানটা কত হবে, আরএমএস মানটা কত হবে। ওরা অপশানে দিয়েছে, এ নাম্বার অপশান দিয়েছে 5 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশান দিয়েছে 5√2 অ্যাম্পিয়ার, 5√2 অ্যাম্পিয়ার, সি দাগের অপশান দিয়েছে √2 অ্যাম্পিয়ার, এবং ডি দাগের অপশানে দিয়েছে কত 100 অ্যাম্পিয়ার। কিছুই না এগুলো কোশ্চেন। আমরা জানি আইআরএমএস ইকুয়ালস, ডিরেক্টলি সূত্র বসিয়ে দাও, আইআরএমএস ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে I0/√2। I0 বলতে কোনটাকে বোঝায়, 5√2, কারণ এটাকে আমরা I ইকুয়ালস টু I0 সাইন অফ ওমেগা টি এর সাথে তুলনা করি, তাহলে I0 বলতে বোঝায় 5√2, তাহলে 5√2 ডিভাইডেড বাই √2, এটা কেটে গেল, অ্যান্সার করে থাকলো কত 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরএমএস ভোল্টেজ হচ্ছে তাহলে কত, আরএমএস প্রবাহ মাত্রা কত, তাহলে 5 অ্যাম্পিয়ার। দেখো কোনো ভারী কোশ্চেন কিছুই নেই। এসি বর্তনী থেকে অনেক কেউ বলে যে স্যার এসি বর্তনীর কোশ্চেন গুলো আমরা সলিউশন করতে পারছি না। দেখো একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, ফিজিক্সের যে কোনো কোশ্চেন সলিউশন হচ্ছে না, তার মানে তোমাকে ভেবে নিতে হবে যে তোমার কোশ্চেন হচ্ছে না, এর জন্য তোমার থিওরির প্রতি কনসেপ্ট অভাব রয়েছে। থিওরি যদি তোমার ফুললি ভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ফিজিক্সের কোশ্চেন কখনো অসুবিধা হয় না, কারণ ফিজিক্সের কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ থিওরির উপর দাঁড়িয়ে থাকবে। থিওরি যে যত ভালো করে বুঝবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলো তার তত সহজভাবে নেমে আসবে, এবং সে ম্যাথ দেখে কখনোই ভয় পাবে না, বা কোনো কোশ্চেন দেখে তার মাথায় কিন্তু ভয় আসবে না, তার মনে কখনোই ভয় আসবে না, সে ইজিলি ভাবে কোশ্চেন কিন্তু সলিউশন করে নেবে। তাহলে চলো পরবর্তী নেক্সট আমরা যে কোশ্চেন, অর্থাৎ 6 দাগের যে কোশ্চেন, খুব ভালো কোশ্চেন 6 দাগের কোশ্চেনটা। ওরা বলেছে এল এবং আর দ্বারা যথাক্রমে আবেশক ও রোধককে প্রকাশ করা হলে L/R এর মাত্রিয় সংকেত কত হবে। মানে বলছে যে 6 দাগের কোশ্চেন ওরা বলেছে এল এবং আর দ্বারা যথাক্রমে আবেশক আর রোধক, মানে এল কে আবেশক আর আর কে রোধক দিয়ে সূচিত করেছে, ঠিক আছে। তাহলে বলছে যে L/R এর মাত্রিয় সংকেত কত হবে। এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে করে এসেছি, বা আমার ভিডিওতে এটা আলোচনা করা আছে, যে L/R এর একক সময়ের এককের সাথে সমান হবে। L/R এর একক কার সাথে সমান হবে, সময়ের এককের সাথে সমান হবে। ওরা অপশনগুলো দিয়েছে, এ নাম্বার অপশন দিয়েছে যে M0, তাহলে L0 T0 সাথে সমান হবে, না বি নাম্বার অপশন দিয়েছে M0 L0 T টু দি পাওয়ার 1 এর সাথে সমান হবে, না সি দাগের অপশন দিয়েছে M0 L0, তাহলে M0 L0 T টু দি পাওয়ার 2 এর সাথে সমান হবে, না ওরা বলেছে যে ডি দাগের অপশন বলেছে যে M1
এল পাওয়ারে 1 বা টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 2 এর সাথে সমান হবে। আমরা জানি এল যদি আবেশক আর যদি রোধক হয় তাহলে এল বাই আর এর একক সময়ের সাথে সমান হবে। তাহলে এখানে দেখো সময় কোনটা, m0 মানে 1, l0 মানে 1, তাহলে টি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে টি, তার মানে বি নাম্বার অ্যান্সারটা রাইট হবে। কি করে আসে তোমরা দেখো, আমরা জানি যে একটা সম্পর্ক ফাই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এল ইন্টু আই, এই যে সম্পর্ক জানি আমরা, বোথ সাইড যদি সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ডি ফাই ডিটি সমান তাহলে কত হচ্ছে এল ইন্টু ডিআই ডিটি। এখান থেকে ডি ফাই ডিটি মানে সেটাকে আমরা কত বলি ই সমান এল ইন্টু ডিআই ডিটি। তাহলে আমরা যদি এককগুলোকে বসাই, ই এর একক এসআই যদি ভোল্ট বসাই, এল এর এসআই একক যদি হেনরি বসাই, দেখো ভালো করে, এবং ডিআই মানে একে যদি আমরা অ্যাম্পিয়ার লিখি এবং ডিটিটাকে যদি আমরা সময় বা সেকেন্ড লিখি, তাহলে আমরা লিখতে পারি না এখান থেকে, দেখো তো অ্যাম্পিয়ারটাকে নিচে নিয়ে আসলাম, ভি পার অ্যাম্পিয়ার সমান তাহলে কত হচ্ছে এইচ ইন্টু 1/সেকেন্ড। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার সমানই হচ্ছে আমাদের কি বলতো রোধ, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু হচ্ছে তাহলে কত আই আর, ভি ইকুয়ালস টু কত হচ্ছে আই আর, তাহলে ভি বাই আই সমানই তাহলে কত হচ্ছে আর, কারণ ভি মানে ভোল্ট, আই মানে অ্যাম্পিয়ার, তাহলে রোধ, তাহলে এটাকে আমি লিখতে পারি কত, রোধ সমান হচ্ছে এইচ ইন্টু 1/s। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত আর বাই এইচ, আর বাই এইচ সমান তাহলে কত হচ্ছে 1/s, উল্টিয়ে দাও, তাহলে এইচ বাই আর সমান তাহলে কত হচ্ছে এস হয়ে গেল। এইচ মানে হচ্ছে হেনরি, হেনরিকে এল দিয়ে চিহ্নিত করা মানে এল এর একক হচ্ছে হেনরি, আর আর মানে হচ্ছে ওহম বা রোধ, তাহলে এল বাই আর সমান তাহলে কত হচ্ছে সময় বা সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে অবশ্যই এল বাই আর এর একক সবসময় সময়ের এককের সাথে কি হবে, অভিন্ন হবে। তাহলে আমরা 6 দাগের কোশ্চেন সলিউশন করে নিলাম। নেক্সট দেখো 6 দাগের অথবা কোশ্চেনটা সেম কোশ্চেনই রয়েছে, কিন্তু ওরা বলেছে যদি এল সাবেশাঙ্ক আর যদি রোধ হয় তাহলে এল বাই আর এর মাত্রিয় সংকেত কোনটা হবে। দেখো কোনটা টি এর যেটা হবে সেটা হচ্ছে তার একক, তাহলে এ দাগের অপশনটা হচ্ছে রাইট। পরবর্তী যে অথবা কোশ্চেনটা, তারপরে দেখো 7 দাগের কোশ্চেন রয়েছে, খুব ভালো কোশ্চেন 7 দাগের কোশ্চেন, কিন্তু প্রদত্ত কোনটির মাত্রিয় সংকেত সময়ের মাত্রার সমান নয়, মানে বলছে প্রদত্ত কোনটার মাত্রিয় সংকেত সময়ের সাথে সমান হবে না। তাহলে 7 দাগের কোশ্চেনটা আমরা ট্রাই করবো। দেখো 7 দাগের কোশ্চেনটা, এগুলো হচ্ছে অপশন ট্রাই কোশ্চেন। 7 দাগের কোশ্চেন আমরা দেখবো যে ওরা বলেছে প্রদত্ত কোনটির মাত্রিয় সংকেত সময়ের মাত্রার সমান নয়, মানে সময়ের সাথে সমান নয়। একটা ওরা বলেছে এল বাই আর, না বি নাম্বার অপশন বলেছে এটা এ নাম্বার অপশন, বি নাম্বার ওরা বলেছে যে সিআর, সি নাম্বার অপশন বলেছে ওরা রুট ওভার অফ এলসি, না ডি নাম্বার অপশন বলেছে এলসি। কোনটা বলছে সময়ের সাথে অভিন্ন নয়, কোনটা বলছে ওরা সময়ের সাথে অভিন্ন নয়, মানে এই যে চারটা দিয়েছে এই চারটার মধ্যে কোনটার মাত্রা সময়কে প্রকাশ করবে না। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এল বাই আর এর মাত্রাটা হচ্ছে সময়ের সাথে সেম, বা সময়ের মাত্রাটাই হচ্ছে এল বাই আর এর মাত্রা, তার মানে এল বাই আর সময়কে নির্দেশ করছে, তাহলে এটা হবে না। ওরা বলেছে কোনটা সময়ের সাথে মিলবে না বা সময়ের মাত্রাকে নির্দেশ করবে না। আমি দেখবো সি আর কি করছে, আমি দেখবো সি আর বলতে কি বোঝায়, ক্যালকুলেশন চলো। সি আর বলতে সি মানে ধারকত্ব, আর মানে রোধ। আমরা জানি ধারকত্ব কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি সিভি, তাহলে সি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে বলতো কিউ বাই ভি। তাহলে আমরা এখানে লিখতে পারি সি এর জায়গায় কি লিখতে পারি, সি এর জায়গায় লিখতে পারি তাহলে কত হচ্ছে কিউ বাই ভি ইন্টু তাহলে কত হচ্ছে আর, লিখতে পারি না বলো। এবার আমরা জানি যে এখানে আর বাই ভি এটা হচ্ছে, তাহলে কিউ থাকলো ইন্টু তাহলে কত হচ্ছে আর বাই ভি, আর বাই ভি। তাহলে আমরা জানি ভি বাই আর সমান হচ্ছে তাহলে কত হচ্ছে ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, তাহলে ভি বাই আর সমান হচ্ছে আই, তাহলে এটাকে ভি বাই আই সমান যদি আর হয় তাহলে এখানে হচ্ছে যে আর বাই ভি, তাহলে আর বাই ভি সমান কত হবে 1/i, আর বাই ভি সমান দেখো তো, তাহলে আর বাই ভি সমান তাহলে কি লিখতে পারি 1/i, তাহলে আমি লিখতে পারি 1/i মানে কত হচ্ছে কিউ বাই আই। তাহলে চলো কিউ ইজ ইকুয়াল টু আমরা কত জানি আই ইন্টু টি ডিভাইডেড বাই আই, আই আই কেটে গেল, তাহলে এটা কি টিটা তো সময় একক, তার মানে অবশ্যই সি আর সময়ের এককে নির্দেশ করছে, তাহলে এটাও হবে না এটাও হবে না। তারপর আমরা রুট ওভার এল সি দেখবো, তাহলে সি দাগটাকে মেরে দেখো রুট ওভার অফ এল সি, তাহলে রুট ওভার এল সি, এল বলতে কি, তাহলে এল বলতে থাক আমি সিটাকে আগে দেখে নি, সি এর মান আমরা কি পেলাম বলতো, সি সমান হচ্ছে কিউ বাই ভি, এই তো, তাহলে রুট ওভার অফ এল থাকলো তাহলে কত হচ্ছে কিউ বাই ভি, এটা আমরা পেলাম। তাহলে এল তো থাকলো, এল মানে হচ্ছে আমরা জানি সাবেশাঙ্ক, তাহলে সাবেশাঙ্ক এল ইন্টু তাহলে কত হচ্ছে কিউ বাই
ভি। এবার তুমি বলো এটা কি সময়ের সাথে অভিন্ন হচ্ছে? তাহলে আমরা দেখবো যে এল ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কত জানি বলো, ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আই ইন্টু আর। তাহলে দেখো রুট ওভার অফ আমরা লিখতে পারি এল থাকলো কিউ ডিভাইডেড বাই ভি মানে কত হচ্ছে আই ইন্টু আর। তাহলে আমি এটাকে লিখতে পারি এল বাই আর ইন্টু তাহলে কত হচ্ছে কিউ বাই আই। এল বাই আর মানে হচ্ছে সময়, আগে বের করে আসলাম, তাহলে এটা মানে হচ্ছে সময় ইন্টু কিউ বাই, এই দেখো কিউ বাই আই মানে কি আবার পেয়েছি সময়, তাহলে কিউ বাই আই মানে আর একটা সময়। তাহলে রুটের ভিতরে যে সময়ের স্কোয়ার হয় তাহলে বাইরে আসবে কত সময়, তাহলে এটাও হলো না, তাহলে নিশ্চয় হবে কোনটা এটা, কারণ এটা আমরা রুট ওভার এলসি, তারপর রুটের ভিতরে যখন থাকবে তাহলে এলসি এর মাত্রাটা কত পেয়েছি, দেখো এলসিটা পেয়েছি কত টি স্কোয়ার, এলসির মান কত আসছে টি এর স্কোয়ার, কিন্তু রুট থাকার জন্য বাইরে আসছে, তাহলে এটার মাত্রা সময়ের এককের সাথে কিন্তু অভিন্ন নয়, কারণ স্কোয়ারের সাথে অভিন্ন হচ্ছে, কিন্তু আমরা বলেছি সময়ের সাথে অভিন্ন হবে কোনটা, তাহলে আমরা বলতে পারি যে একমাত্র যেটা অভিন্ন নয়, যেটা বিবেচিত হয় না, সেটা হচ্ছে এলসি। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন এবং ডিপলি একটা কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু, এবং এই কোশ্চেন গুলো আমরা খুব ঠান্ডা মস্তিষ্কে করব, যাতে করে আমাদের ভুল না হয়। হ্যাঁ, একটু গুলিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স অনেকটাই চলে আসে। তাই আমরা সামনে যেহেতু আমাদের পরীক্ষা আসছে, খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সমস্ত কোশ্চেন গুলোকে আমরা সলিউশন করার চেষ্টা করব, দেখবে পরীক্ষা নো ডাউটলি ভাবে তোমাদের কিন্তু ভালো বেরিয়ে আসবে। নেক্সট আমরা দেখবো প্রায় 7খানা কোশ্চেন আমরা করিয়ে দিলাম। 8 দাগের কোশ্চেন দেখো, এবং অনুরূপ কোশ্চেনটা সেম কোশ্চেন রয়েছে, অনুরূপটা তোমরাই পেরে যাবে। 8 দাগের কোশ্চেন দেখো লেখা আছে যে একটি এসি উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল ই ইকুয়ালস টু 200 সাইন 314 টি। একটা ইকুয়েশন দিয়েছে 8 দাগে, ওর 8 দাগে একটা ইকুয়েশন দিয়েছে দেখো, যে এসি উৎসের একটি তাৎক্ষণিক তড়িৎচালক বলের ইকুয়েশন ই সমান 200 সাইন 314 টি এত দিয়েছে, ভোল্ট দিয়েছে, মানে এত ভোল্ট আমি লিখলাম না ওটা। এক্ষেত্রে আরএমএস ভোল্টেজ এবং উৎসের কম্পাঙ্ক কত হবে, এই উৎসটার অর্থাৎ এসি সোর্সের যে উৎস তার কম্পাঙ্ক কত হবে এবং আরএমএস ভোল্টেজ কত হবে। তাহলে অতএব আমরা জানি ভি আরএমএস সমান তাহলে কত হচ্ছে বলো তো, ভি নট বাই রুট টু। ভি নট বলতে কত 200, তাহলে আমরা বলতে পারি 200 বাই রুট ওভার 2। তাহলে আমরা এটা যদি হরের করণী নিরসন করি, তাহলে 200 রুট 2 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে রুট 2 ইন্টু রুট 2। তাহলে এই রুট টু গুণ করলে কত হবে, তাহলে রুট টু গুণ করলে তাহলে আমাদের কত আসছে, তাহলে 2 আসছে। তাহলে আমরা পাবো 200 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে কত হবে 100, তার মানে 100 রুট ওভার 2। এটা আমরা আরএমএস ভোল্টেজ পেলাম। তারপরে ওরা দেখো, ওরা বলেছে উৎসের কম্পাঙ্ক কত হবে। যদি তোমাকে উৎসের কম্পাঙ্ক চাই, তার মানে এন এর মান চাইছে, এটা জেনে রাখবা। উৎসের কম্পাঙ্ক মানে এন এর মান চাইছে, তাহলে অতএব আমরা জানি ওই এন সমান তাহলে কত হচ্ছে বলতো, ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই। ওমেগার মান কত, ওমেগা বলতে 314, কারণ এটা যদি আমরা ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, ওমেগা বলতে কত বলেছে 314, তাহলে ওমেগা জায়গায় তুমি বসিয়ে দাও 314 ডিভাইড বাই 2 ইন্টু পাই এর মান কত আছে বলো তো 3.14, দশমিক তুলে দাও, তাহলে 314/2 ইন্টু নিচে হবে 314, উপরে একটা 100 আসবে দশমিক তোলার জন্য, 314 আর 314 কেটে গেল, 100/2 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 50 হার্জ। দেখো কোন অপশনটা রাইট হচ্ছে। তোমাদের 8 দাগের কোশ্চেনের যে এ নাম্বার অপশন সেটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, 7 দাগ করলাম না 8 দাগ, হ্যাঁ 8 দাগই তো করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রুট টু ফাংশনটা যদি বসাও তোমরা, রুট টুর ফাংশনটা যদি বসাও, ওরা অপশন গুলো দিয়েছে দেখো, ওদের যে সমস্ত অপশন গুলো দেওয়া রয়েছে, তাহলে বি দাগের অপশনটা রাইট হবে। দেখো 141.42 ভোল্ট ইন্টু 50 হার্জ, কারণ এই রুট টুর মানটাকে যখন তোমরা বসিয়ে দিবে, রুট টুর মান যেটা আমরা জানি 1.414, এই মানটা বসিয়ে যখন 100 সাথে গুণ করবে, তখন অ্যান্সারটা আসবে 141.42, এত ভোল্ট আসবে। অর্থাৎ এই অপশন আসছে, আমরা দেখতে পাচ্ছি আরএমএস ভোল্টেজ হচ্ছে 141.41 আর কম্পাঙ্ক হচ্ছে কত 50 হার্জ। এই অপশনটা তোমাদের বি দাগের অপশনটা রয়েছে, তাহলে বি আগের অপশনটা কিন্তু রাইট অ্যান্সার। দেখো নেক্সট আমরা
অনুরূপ কোশ্চেন ওখানে রয়েছে, একই রকম কোশ্চেন একটা, যে একটি পরিবর্তিত তড়িৎচালক বলের মান E = 200 sin 400πt ভোল্ট সমীকরণ নির্দেশিত হলে কম্পাঙ্ক ও কার্যকর মান কত হবে। জেনে রাখবা কম্পাঙ্ক বলতে তাহলে উৎসের কম্পাঙ্ক বলতে এন এর কথাই বলছে, এবং কার্যকর মান বলতে আরএমএস মানকে বোঝানো হয়। কারণ আমরা জানি যে এসি এর কার্যকর মান বলতে গড় বর্গের বর্গমূল বা আরএমএস মানের কথাই কিন্তু ওরা সবসময় বলে থাকে। কারণ আমরা জানি যে একটা ডিসি অর্থাৎ কোন রোধকযুক্ত বর্তনীর দুই প্রান্তে যদি আমরা এসি প্রয়োগ করি, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে যত মানের ডিসি দিতে হয় সেটাকে বলা হয় এসি এর কার্যকর মান বা আরএমএস মান। তার মানে জেনে রাখবা যে কোনো এসি বর্তনীর কার্যকর মান বলতে অ্যাকচুয়ালি আরএমএস মানকে বোঝানো হয়েছে। যেখানে বলুক না কেন কার্যকর মান, সেটা হচ্ছে আরএমএস মান। তার মানে আরএমএস মানটা আমাদেরকে বের করতে বলেছে। তোমরা 8 দাগের অনুরূপ কোশ্চেনটা নিজের মতো করে সলিউশন করবে, তোমাদের অ্যান্সার ইজিলি ভাবে চলে আসবে, চাপের কোনো ম্যাটার নেই। যেভাবে এটাকে করলাম সেম ওয়েতে সেম প্রসেসে করবে, অ্যান্সার চলে আসবে। তারপরে দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেনে দেখো কি আছে, ওরা বলছে 1.41 অ্যাম্পিয়ার শীর্ষ মান। যখনই কোনো শীর্ষ মান বলবে অ্যাম্পিয়ার বলেছে, মানে প্রবাহের শীর্ষ মান বলেছে। প্রবাহের শীর্ষ মান মানে আই নট এর মান। তাহলে 9 দাগের কোশ্চেনে আই নট প্রবাহের শীর্ষ মান বলে দিয়েছে কত, 1.41 অ্যাম্পিয়ার। আর শীর্ষ মানের কোন পরিবর্তিত প্রবাহ এসি এর সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ ডিসি প্রয়োজন করতে হয় তার মান হবে কত। আমরা জানি যে এসিতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই সমহারে তাপ উৎপন্ন করতে যত পরিমাণ ডিসি লাগাতে হয় সেটা হলো এসি এর কার্যকর মান বা আরএমএস মান। তার মানে বলছে ওই সমপরিমাণ তাপ উৎপন্ন করতে ওরা চাইছে কত মানের ডিসি লাগাতে হবে। ওরা বলছে কত মানের ডিসি লাগাতে হবে, যত মানের ডিসি লাগাতে হবে সেটা হলো আরএমএস মান। মানে আরএমএস মানটা তুমি যত পাবে, এই আরএমএস মানটা হচ্ছে ডিসির মান বলতে দিয়েছে। জেনে রাখবা যে কোন রোধকযুক্ত বর্তনীর দুই প্রান্তে এসি লাগালে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে যত মানের ডিসি লাগাতে হবে। যত মানের ডিসি, যত মান বলতে কার, মানে আরএমএস মানটা বোঝাতে চাইছে। যত মানের ডিসি লাগাতে হবে সেটাই হলো এসি এর কার্যকর মান। যত মানের ডিসি দিতে হবে সেটাই হলো এসি এর কার্যকর মান বা আরএমএস মান। তার মানে নিশ্চিন্তে ওরা আরএমএস মান জানতে চাইছে। তাহলে আই আর এম এস সমান আমরা জানি কত, আই নট বাই √2। তাহলে আই নট এর মান হচ্ছে 1.41 ডিভাইডেড বাই √2। তোমরা যদি এটাকে ডিভাইড করো তাহলে তোমরা যদি দেখো যে 1.41 এবং বাই ডিভাইডেড যদি √2 করো তাহলে তোমরা দেখতে পাবে যে কত অ্যান্সারটা আসছে তোমাদের। হ্যাঁ, তাহলে 1.41 বাই √2 করলে তোমরা কত পাবে, 1.41 ডিভাইডেড বাই, তাহলে তোমরা যদি √2 করো তাহলে ডিভাইডেড বাই √2 সমান তোমাদের অ্যান্সার আসছে 0.99 সামথিং, মানে 1 অ্যাম্পিয়ার। মানে 0.997, প্রায় 1 এর কাছাকাছি। তার মানে ডি নাম্বার অপশনটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ওরা অপশন গুলো দিয়েছে দেখো, ওরা এর আগের অপশনে দিয়েছে এই কোশ্চেনের যে 1.41 অ্যাম্পিয়ার, বি দাগের অপশনে দিয়েছে দেখো ওরা 2.0 অ্যাম্পিয়ার, সি দাগের অপশনে দিয়েছে ওরা 0.705 এত অ্যাম্পিয়ার, আর ডি দাগের অপশন দিয়েছে 1.0 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সবসময় অ্যান্সারটাকে কাজ করব, কারণ এটা, কারণ আমাদের যেটা অ্যান্সার আসবে এটাকে ডিভাইড করে সেটা আসবে 0.997, তার মানে 1, প্রায় 1। তাহলে এটা অ্যান্সার, কিছু না। সবসময় জেনে রাখবা যে এসিতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে যত মানে ডিসি লাগাতে হবে বলতে ওরা বুঝাতে চাইছে আরএমএস ভ্যালুটা পেতে হবে। আরএমএস ভ্যালু যত হবে তত মানের ডিসি লাগাতে হবে, তত মানের কি লাগাতে হবে, ডিসি লাগাতে হবে। নেক্সট 10 দাগের কোশ্চেন দেখো। 10 দাগের কোশ্চেনটা একটা প্রমাণ রয়েছে যে একটি প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয় তবে তার ক্ষমতা ও কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে তার 2n গুণ আকারে নির্ভর করবে। জেনে রাখবা এই কোশ্চেনটা যেহেতু আমাদের পরীক্ষায় শর্ট টাইপস এর কোশ্চেন থাকবে এবং আমরা প্রমাণ করার সময় থাকে না, কিন্তু এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি প্রমাণ করে আসে। আমরা নর্মালি ইকুয়েশন ধরি কি যে ভোল্টেজ আর প্রবাহ তো সমদশায় থাকে না, একমাত্র রেজিস্টিভ সার্কিট ছাড়া। আমরা দেখেছি রেজিস্টিভ সার্কিট ছাড়া ভোল্টেজ আর প্রবাহ সমদশায় থাকে না। সব জায়গায় হয় ভোল্টেজে গিয়ে না হয় প্রবাহ গিয়ে, কোনো জায়গায় হয় ভোল্টেজে গিয়ে থাকবে, কোনো জায়গায় হয় প্রবাহ গিয়ে থাকবে। আমি ধরে নিচ্ছি যে ভোল্টেজের ইকুয়েশনটা যদি V = V0 sin of ওমেগা টি হয়, তাহলে আমরা ওমেগা সমান জানি 2πn।
যেহেতু কম্পাঙ্কের গল্প বলছে, ভি নট সাইন অফ 2πn × t। তাহলে আমি ধরে নিচ্ছি আই এর ইকুয়েশনটা হচ্ছে তাহলে কত হচ্ছে আই নট সাইন অফ ওমেগা টি প্লাস আলফা, ধরে নিচ্ছি আলফা দশাগুণ এগিয়ে আছে। তাহলে এখানে মান বসালে কত হবে আই নট সাইন অফ ওমেগা জায়গায় বসাবো 2πn × t প্লাস অফ আলফা। তাহলে অতএব ক্ষমতা পি ইকুয়াল কত হচ্ছে ভি ইন্টু আই। এখানে দুটোর ইকুয়েশনকে বসাবে, ইকুয়েশন বসিয়ে লাস্ট অব্দি প্রমাণ যাবে, প্রমাণে গিয়ে দেখতে পাবে যে 2n গুণ আসবে। তাহলে তোমরা এই অ্যান্সারটাকে মনে রাখো, বা এটা প্রমাণ আছে, প্রমাণ করে তো আমাদের এমসিকিউ এর কোশ্চেন এত বড় প্রমাণ করে আমরা কি করবো আর না, অ্যাকচুয়ালি প্রমাণ আসবে, সময় লাগবে শুধুমাত্র। যে একটি প্রত্যাবর্ত বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক n হয়, তবে তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে সেটা হচ্ছে 2n গুণ আকারে নির্ভর করবে, এটা জেনে রাখবা। নেক্সট দেখো যে একটি শ্রেণী সংযোগ 11 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে। 11 দাগের কোশ্চেন আমরা সলিউশন করবো। দেখো নেক্সট 11 দাগের কোশ্চেনে বলেছে একটি শ্রেণী সংযোগ R = 400 ওহম, L = 100 মাইক্রোহেনরি, C = 1 মাইক্রোফ্যারাড। ওরা যে সমস্ত ডাটাগুলো দিচ্ছে দেখো, এবং এটা তোমাদের ছায়ার বইয়ের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন ওরা দিচ্ছে দেখো যে R = 400 ওহম, আর L = 100 মাইক্রোহেনরি, আর C = তাহলে কত হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, আর একটা সমীকরণ দিয়েছে 225 সাইন 2000 টি ভোল্ট, এত ভোল্ট, এরকম একটা ইকুয়েশন দিয়েছে। মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো, বর্তনীর প্রতিরোধ কত হবে। আগে তুমি বলো যে এই বর্তনীটার নাম কি। যেহেতু আর আছে, এল আছে, সি আছে, তার মানে বর্তনীটার নাম হচ্ছে এলসিআর। এলসিআর বর্তনীর চেয়েছে ওরা প্রতিরোধ কত হচ্ছে। আমরা জানি এলসিআর বর্তনীর প্রতিরোধ জেড ইজ ইকুয়াল টু, আমরা জানি √অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল বা এক্সেল মাইনাস 1/ওমেগা সি, বা এটাকে এক্সসি বলে, তার হোল স্কোয়ার। তোমরা এখানে মান বসাবে সেপারেশন ভাবে, আগে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি মানগুলো তোমরা বের করে নেবে। ওমেগা এল এর মান যখন বের করবে, হ্যাঁ, ওমেগা এল এর মান যখন বের করবে তখন তোমরা দেখো ওমেগার মান তো তোমাদের এখানে দেয়নি, কিন্তু এই যে ইকুয়েশন থেকে তোমরা ওমেগার মান নিয়ে নিবে। এটাকে বলা হয়, যেহেতু ভোল্টের ইকুয়েশন আছে, তার মানে এটা হচ্ছে ভি নট এর মান, এটা কার মান ভি নট এর মান, এটা হচ্ছে ওমেগার মান। কারণ ভি নট সাইন অফ ওমেগা টি, ওমেগার মান হচ্ছে কত 2000। তাহলে আমরা এখান থেকে ওমেগার মান পেয়ে গেলাম 2000, আর ভি নট সমান আমরা পেয়ে গেছি কত 225। ওমেগা এল এর মান বের করবে সেপারেশন ভাবে, ওমেগা এল বার করে নেবে। তাহলে ওমেগার মান হচ্ছে 2000 ইন্টু এল এর মান তাহলে কত বলেছে তোমাকে 100 মাইক্রো হেনরি, সেটাকে হেনরিতে কনভার্ট করতে হবে। তাহলে 100 ইন্টু 10⁻⁻ কত -6, এটা হেনরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে হেনরি হয়ে গেল। তাহলে 2000কে লেখা যায় 2 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻², 100কে ইন্টু 10⁻⁻6। তাহলে কত আছে দেখো তো, 3 আর 2 5, একটা বাদ গেলে তাহলে কত হচ্ছে 2/10। 2/10 মানে কত হচ্ছে 0.2। এভাবে পেলে একই রকম ভাবে তোমরা 1/ওমেগা সি বের করবে। তাহলে 1/ওমেগা সি, তাহলে 1/ওমেগা সি বার করবে। ওমেগা সি, ওমেগার মান তো 2000 পেয়ে গেছো, সি এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে 1/ওমেগার মান হচ্ছে 2000। তাহলে ওমেগার মান হচ্ছে 2000 ইন্টু সি এর মান তাহলে কত হচ্ছে 1 ইন্টু তাহলে 10⁻⁻6। তাহলে এটাকে ক্যালকুলেশন করবে, তোমরা উপরে চলে যাবে। তাহলে 2 ইন্টু 10⁻³ তাহলে থাকছে পরে কত 1/2 ইন্টু 10⁻³ তাহলে উপরে চলে যাচ্ছে কত 10⁻³ মানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 2, 1000/2 তার মানে কত হচ্ছে বলো তো 500। তাহলে ওমেগা সি 1/ওমেগা সির মান 500 পেয়ে গেলে। ওমেগা এল এর মান তাহলে কত তোমরা পাচ্ছ, ওমেগা এল এর মান পাচ্ছ তোমরা 0.2। এবার তোমাকে বলেছে তাহলে আর এর মান তো তোমরা জানো, আর এর মান তো 400 দিয়েছে, তার স্কোয়ার করবে। তাহলে এখানে টোটাল মানটাকে বসাবে 400 তার স্কোয়ার প্লাস ওমেগা এল মানে হচ্ছে কত 0.2 মাইনাস 500 তার স্কোয়ার করবে। স্কোয়ার করে অ্যান্সারটা তোমরা দেখতে পাবে যে বর্তনীর যে টোটাল প্রতিরোধ সেটা আসবে কত 500, সেটা কত আসবে
500 ওহম। জেড ইজ ইকুয়াল টু কত আসবে? 500 ওহম। এটা একটা অ্যান্সার পেয়ে গেলে। দ্বিতীয় অ্যান্সার তোমাদের চেয়েছে 2017 সালে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা এসছে এবং খুব ভালো কোশ্চেন, তোমরা কিন্তু মাথা দিয়ে কাজটাকে চালিয়ে যাবে। দেখো 2 দাগের কোশ্চেনটা আছে তড়িৎ প্রবাহের শীর্ষমান কত হবে। তাহলে তড়িৎ প্রবাহের শীর্ষমান, তাহলে এলসিআর সার্কিটে যে তড়িৎ প্রবাহের যে শীর্ষমান, আমরা জানি ইকুয়েশন যে কোনো সার্কিট, এটা মাথায় রাখবে, হয় এল সার্কিট, হয় আর সার্কিট, হয় সি সার্কিট বা যে সার্কিট হোক না কেন, এল সার্কিটের জন্য আমরা জানি তড়িৎ প্রবাহের শীর্ষমান সবসময় হয় আই নট সমান হচ্ছে ভি নট বাই ওমেগা এল, এল সার্কিটের জন্য। সি সার্কিটের জন্য আমরা জানি আই নট সমান হচ্ছে ভি নট বাই ওয়ান বাই ওমেগা সি, কারণ ওয়ান বাই ওমেগা সিটা হচ্ছে সি সার্কিটের বাধা। রেজিস্টিভ সার্কিটের জন্য আমরা জানি আই নট সমান হচ্ছে ভি নট বাই আর, ওখানে আরটা হচ্ছে তার বাধা। এল সার্কিটের জন্য আমরা জানি আই নট সমান হচ্ছে ভি নট বাই ওমেগা এল, ওমেগা এলটা হচ্ছে বাধা। অর্থাৎ যে কোনো সার্কিটের ক্ষেত্রে পিক ভ্যালু কারেন্টের ভি নট বাই ওই সার্কিটের বাধা। তাহলে এলসিআর সার্কিটের কারেন্টের পিক ভ্যালু কত হবে? তাহলে এলসিআর সার্কিটের কারেন্টের পিক ভ্যালু আই নট সমান তাহলে কত হচ্ছে ভি নট বাই জেড, ভি নট বাই জেড। তাহলে এলসিআর সার্কিটের জেড এর বাধাটা কত? 500। তাহলে ভি নট এর মান তোমরা কত পেয়েছো? 225। তাহলে আমরা লিখতে পারি 225 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে? 500। তাহলে 225 দুগুণে কত হয়? 500। হ্যাঁ, তাহলে হচ্ছে 1/2, 1/2 তার মানে কত হচ্ছে? 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পেলাম 0.5 অ্যাম্পিয়ার। 225 ডিভাইডেড বাই 500 ইকুয়ালস টু হচ্ছে তড়িৎ প্রবাহের যে শীর্ষমান, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ 225 থেকে 225 আর 200, ও সরি, এটা 225 দুগুণা তো 450 হয়, 500 আছে, কাটাকাটি করবে, এটা একটু ভুল হয়ে গেছে। 225কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো তো, যে 225 ভি নট এর মান তো আমরা 225 পেয়েছি। হ্যাঁ, তাহলে 225 ডিভাইডেড বাই হচ্ছে 500, এটাকে যদি তোমরা ডিভাইড করো, যে 225 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে? 500 ইকুয়ালস টু হচ্ছে 0.45। কিন্তু আমাদের অ্যান্সার কি দিয়েছে? 0.45 দেয়নি। তড়িৎ প্রবাহের শীর্ষমান আই নট ইকুয়ালস টু ভি নট বাই জেড, জেড ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। বাকিটা তো অপশন ভুল রয়েছে, তাহলে 0.45 আসছে আমাদের। আই নট সমান হচ্ছে 0.45। তোমরা নিজে ক্যালকুলেশন করে দেখবে, কিন্তু এটাই হচ্ছে প্রসেস, যে আই নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট বাই জেড, ওদের অপশানে কিন্তু নেই। নেক্সট তোমরা দেখো, যে এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা করলাম। নেক্সট আমরা যে কোশ্চেনটাতে যাবো সেটা হচ্ছে 12 দাগের কোশ্চেন। এগুলো সেম কোশ্চেন, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো 12 দাগের কোশ্চেনে বলেছে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে এল এর মান দিয়ে দিয়েছে 2 হেনরি, সি এর মান দিয়ে দিয়েছে 32 মাইক্রো ফ্যারাড এবং আর এর মান দিয়েছে 10 ওহম। বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর এর মান কত হবে এবং কিউ গুণাঙ্ক কত হবে, দুটো মান চেয়েছে। আমরাকে ওমেগা আর মান বের করতে বলেছে। এলসিআর শ্রেণী বর্তনীতে দেখো 19 সালে কোশ্চেনটা এসছে, কিন্তু 12 দাগের কোশ্চেন হচ্ছে 19 সালের কোশ্চেন। এলসিআর শ্রেণী বর্তনী, ওরা এল এর মান দিয়েছে 2 হেনরি আর সি এর মান দিয়েছে 32 মাইক্রোফ্যারাড, আর এর মান দিয়েছে কত? 10 ওহম। আর এর মান হচ্ছে 10 ওহম। বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর ইজ ইকুয়াল টু জিজ্ঞাসিত। আর একটা বলেছে কিউ গুণক কত হবে, কিউ গুণক কত হবে। ওরা অপশন গুলো দিয়েছে, এ দাগের অপশন দিয়েছে ওরা দেখো, যে 120 হার্জ, 120 হার্জ। বি দাগের 20 কম্পাঙ্ক যদি 20 দিয়েছে, 525 হার্জ। বি নাম্বার অপশন দিয়েছে 525 হার্জ, 525 হার্জ 50, এটা হলো কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হয় না। সি দাগের কোশ্চেন হচ্ছে কত? 125 হার্জ কম্পাঙ্ক বলছি। ওরা চেয়েছে এলসিআর বর্তনীর কিউ গুণক, কিউ গুণকের কোনো একক হয় না, কম্পাঙ্কের একক তো হার্জ। তাহলে 125 হার্জ, 25। ডি দাগের অপশন দিয়েছে ওরা 825 হার্জ 30, 825 হার্জ 30। দেখো আমরা কি ওমেগা আর চেয়েছে, আমরা জানি ওমেগা আর সমান হচ্ছে 1/√LC। মান বসাও, 1/√L এর মান হচ্ছে কত? 2 ইন্টু সি এর মান কত বলেছে তোমাকে? 32 মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে 32 ইন্টু 10⁻⁶,
10⁻⁻6 কে পাওয়ার থেকে বাইরে নিয়ে আসলে 10⁻³ বেরিয়ে আসবে, কারণ 10⁻⁻6 কে লেখা যায় 10⁻³ ইন্টু 10⁻³, তার মানে দুটো দুটো 10⁻³ থেকে একটা বেরিয়ে আসবে, তার মানে 1/32 দুগুণে কত হচ্ছে √64, আর একটা বেরিয়ে চলে আসলো 10⁻³ তাহলে 64 থেকে বেরিয়ে আসবে কত 8, তার মানে হচ্ছে 8×64 1/8, 10⁻³ মানে উপরে চলে গেল, তাহলে 10 হয়ে গেল কত 3, তার মানে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 8, তাহলে 1000 ডিভাইডেড বাই 8 তোমরা এটা পেলে। 1000কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে কত আসবে আমাদের 125। তাহলে আমরা যদি দেখি যে 1000 ডিভাইডেড বাই 8, 1000 ডিভাইডেড বাই 8 যদি করি তাহলে আমরা পাবো কত 125। তাহলে আমাদের 125 এটা হলো হার্জ, এত কম্পাঙ্ক। এবার ওরা বলেছে কিউ গুণক কত হবে, তাহলে কিউ গুণকের আমরা সূত্র জানি যে 1/r √of, তাহলে কত হচ্ছে L/c। তাহলে 1/r বলতে r এর মান কত বলেছে কোশ্চেনে দেখো 10 ওহম, তাহলে √l এর মান কত বলেছে 2, ডিভাইড বাই c এর মান কত বলেছে বলো তো 32, হ্যাঁ, ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে, মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে করলাম, তাহলে 1/10 থাকলো, 1/10 থাকলো, √of দেখো যে 2 থাকলো, নিচে 32 কে লেখা যায় 16 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6 থেকে বাইরে আসবে কত 10⁻³ তাহলে 1/10, হ্যাঁ, আর ভিতরে থাকলো কত 2, আর 16-র মধ্যে বেরিয়ে আসবে 4, তাহলে 16-র মধ্যে বেরিয়ে আসবে কত বলো তো 4, তাহলে 16-র মধ্যে বেরিয়ে আসবে 1/4, হ্যাঁ, এটা বেরিয়ে আসবে, ভিতরে থাকলো কত দেখো তো √2, নিচে একটা 2 থাকলো, ইন্টু 10⁻³ বেরিয়ে যাবে, 2 2 কেটে গেল, ভিতরে 1 মানে ওটা একই থাকলো, তাহলে 1/40, 1 বাই কত হচ্ছে 40, বা এখানে একটা 10, হ্যাঁ, আর বা এটাও যদি করো 10⁻³ আছে, মানে উপরে গেলে কত হবে, উপরে গেলে 10⁻³ হয়ে যাবে, এটা নিচে ছিল 10⁻³ 10⁻³ নিচে ছিল, তাহলে উপরে গেলে কত হবে দেখো তো 1/10 ইন্টু 1/4 ইন্টু 10⁻³ হয়ে গেল, একটা 10 একটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত দুটা, তাহলে 1/4 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে 2, 1/4 কে ভাগ করলে তোমরা পাবে কত 0.25 ইন্টু 10⁻², তার মানে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কত 25। তাহলে আমাদের অ্যান্সার রাইট হচ্ছে সি দাগের অপশনটা। দেখো কিছুই নেই কোশ্চেন গুলোতে, শুধু একটু শুধু ধৈর্য ধরে ক্যালকুলেশন করলে অ্যান্সার গুলো চলে আসে। তাহলে আমরা এখন পর্যন্ত প্রায় আমরা 12খানা কোশ্চেন সলিউশন করলাম। দেখো 12 দাগের যে অনুরূপ কোশ্চেন সেটা কিন্তু সেম কোশ্চেন রয়েছে, তোমরা নিজেরাই পেরে যাবে। ওখানে দিয়েছে একটি এলসিআর শ্রেণী বর্তনীর সঙ্গে 230 ভোল্ট এসি উৎস যুক্ত আছে। 230 ভোল্ট এসি উৎস মানে তোমাকে দিয়ে দিয়েছে ভিআরএমএস এর মান, যেখানে এল ইজিক্যাল টু এত হেনরি, সি ইজিক্যাল টু এত বলেছে, রোধের মান 0 বলে দিয়ে উৎসের কোন কম্পাঙ্কে বর্তনীতে অনুনাদ সৃষ্টি হবে। উৎসের কোন কম্পাঙ্কে বর্তনীতে অনুনাদ সৃষ্টি হবে? বর্তনীতে অনুনাদ সৃষ্টি হওয়ার কম্পাঙ্ক বা অন্যাদি কম্পাঙ্ক আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু 1/2π√LC। এই সূত্রে তোমরা বসাবে, অ্যান্সার চলে আসবে, দেখবে 50 হার্জ অ্যান্সার আসবে। কত আসবে বললাম 50 হার্জ। তারপর নেক্সট কোশ্চেন দেখো তোমাদের দিয়েছে 13 দাগের কোশ্চেন খানা, যে একটি বর্তনীতে পরিবর্তিত বিভব ইকুয়ালস টু E0 sin ওমেগা টি প্রয়োগ করায় তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু I0 sin অফ ওমেগা টি প্লাস π/2 হয়েছে। ওরা বলছে একটি পরিবর্তিত বিভব। নেক্সট আমরা কত দাগের কোশ্চেনে যাব? 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেনে দিয়েছে দেখো যে E ইকুয়ালস টু E0 sin অফ কিন্তু ওমেগা টি, এই একটা ইকুয়েশন দিয়েছে, প্রয়োগ করেছে, তখন বলছে তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় গেছে, না তো বলছে I ইকুয়ালস টু I0 সাইন অফ, বলছে সাইন অফ ওমেগা টি প্লাস π/2 হয়ে গেছে। ওমেগা টি প্লাস তাহলে কত হয়েছে π/2, এটা হয়ে গেছে। যখনই বলছে এত তড়িৎচালক বল প্রয়োগ করেছে, তখন কারেন্ট কিন্তু বলছে যে তার আগের যা দশা ছিল পাই ওমেগা টি, এই আগের দশা থেকে π/2 দশা ড্রপ করে গেছে, অর্থাৎ π/2 দশা গেইন করে গেছে। মানে আগের যা দশা ছিল, আগের দশার চাইতে কারেন্টের দশা অর্থাৎ ভোল্টেজ বা তড়িৎচালক বলের চাইতে কারেন্টের দশা π/2 এগিয়ে আছে। তাহলে বলো তো, আমি নর্মালি এটাকে দেখে বলতে চাইছি যে এটা কোন সার্কিট, কোন সার্কিটে কারেন্ট এগিয়ে থাকে বলতো ভোল্টেজের তুলনায়? আমরা জানি একমাত্র সি সার্কিট,
আমরা একমাত্র জানি কি সি সার্কিট বা সিআর সার্কিট। সিআর সার্কিট বা সি সার্কিটে ভোল্টেজের তুলনায় কিন্তু কারেন্ট এগিয়ে থাকে। কত এগিয়ে থাকে? পাই/2 এগিয়ে থাকে। এবার ওরা বলেছে দেখো যে তাহলে বর্তনীতে ব্যবহার করায় বর্তনীতে ক্ষমতার মান কত হবে। ওরা ক্ষমতার মানে অপশন দিয়েছে ই নট আই নট। ওরা এর আগের অপশনটা দিয়েছে কত? ই নট আই নট, এটা হচ্ছে ক্ষমতার মান। বি নাম্বার অপশন দিয়েছে দেখো ই নট আই নট বাই 2। সি নাম্বার অপশন দিয়েছে ওরা দেখো ই নট আই নট ডিভাইডেড বাই √/2। আর ডি নাম্বার অপশন দিয়েছে দেখো 0। আমরা জানি ক্ষমতার ইকুয়েশন দুটো জানি, একটা হাফ অফ ভি নট আই নট কস অফ থিটা, আর একটা জানি আমরা পি ইকুয়ালস টু হচ্ছে ভি আর এম এস আই আর এম এস কস থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাই ফেলি না কেন কস থিটা অর্থাৎ থিটার মান কত ডিগ্রি, তাহলে দুটোর মধ্যে যে দশা পার্থক্য অর্থাৎ এই থিটাটাকে বলা হয় দশা পার্থক্য। কার মধ্যবর্তী? ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী। এই থিটাটা হলো দশা পার্থক্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। বা এখানে আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি পি ইকুয়ালস টু হাফ অফ ই নট আই নট কস থিটা, এটা আমরা লিখতে পারি কারণ ভি আর ই সমানুপাতিক। তাহলে তুমি দেখো এই থিটাটা হচ্ছে কার? ভোল্টেজের ক্ষেত্রে থাকলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য, আর তড়িৎচালক বল আর কারেন্টের মধ্যে থাকলে তড়িৎচালক বল আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য। তো আমরা দেখতে পাচ্ছি তড়িৎচালক বল আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য হচ্ছে কত? 90 ডিগ্রি, মানে দশার ডিফারেন্স হচ্ছে কত? পাই/2। তাহলে এখানে যদি পাই/2 অর্থাৎ 90 ডিগ্রি বসাই তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে টোটাল ক্ষমতাটা কত আসবে? 0। তাহলে আমরা বলতে পারি এই সমস্ত ইকুয়েশন অর্থাৎ দেখবে যে সমস্ত ইকুয়েশনে কারেন্ট ভোল্টেজ আর তড়িৎচালক বল বা কারেন্ট এদের মধ্যে যদি দশা পার্থক্য কত থাকে? 90 ডিগ্রি থাকে, তাহলে তাদের জন্য কখনো ক্ষমতা ব্যয় হয় না। ক্ষমতা ব্যয় হয় না অর্থাৎ ক্ষমতার ইকুয়ালস তাহলে কত হচ্ছে? 0। তাহলে আমরা 13 দাগের কোশ্চেন সলিউশন করে নিলাম। 14 দাগের কোশ্চেনটা দেখো, অনুরূপ কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেনই দিয়েছে। ওরা বলেছে 13 দাগের অনুরূপ কোশ্চেনটা যে ভোল্টেজের ইকুয়েশন দিয়েছে ভি ইকুয়ালস টু 100 সাইন 100 ভোল্ট এবং আই ইকুয়ালস টু 100 সাইন 100 প্লাস পাই/3। দেখো ওরা 13 দাগের যে অনুরূপ কোশ্চেন, এই অনুরূপ কোশ্চেনটা কিন্তু একটু দিয়েছে ওরা, যে অনুরূপ কোশ্চেনটা দিয়েছে যে ওরা ইকুয়েশন দিয়েছে দেখো ভি ইকুয়ালস টু 100 সাইন ভি ইকুয়ালস টু 100 সাইন 100 এতটি, মানে ভোল্টেজের ইকুয়েশন। আই এর ইকুয়েশন দিয়েছে 100 সাইন আই সমান দিয়েছে কত? 100 সাইন 100 প্লাস পাই/3। তাহলে এইটুকু যদি না থাকে তাহলে এটা হচ্ছে আই ইকুয়েশন। দিয়ে বলেছে এদের মধ্যে ক্ষমতার অপচয় হবে, অর্থাৎ ক্ষমতার অপচয় হবে, দশা পার্থক্য হয়েছে। কত ক্ষমতার অপচয় হবে অর্থাৎ ক্ষমতাটা বের করতে বলেছে। এ নাম্বার অপশন দিয়েছে ওরা 10⁴ ওয়াট, বি নাম্বার অপশন দিয়েছে ওরা 10 ওয়াট, সি নাম্বার অপশন দিয়েছে ওরা 2500 ওয়াট 2500 ওয়াট, আর ডি দাগের অপশন দিয়েছে ওরা 5 ওয়াট। তাহলে দেখো কোন কোশ্চেনটা আমাদের সলভের মধ্যে আসছে। ওরা বলেছে যে একটা এসি বা পরিবর্তিত বা প্রত্যাবর্ত বর্তনীর ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন দিয়েছে। দেখো আমি যদি মনে মনে ভাবি যে পাই/3টাকে আমি ঢেকে নিয়েছি, তাহলে দেখো ভোল্টেজের দশা আর কারেন্টের দশা সেম আছে। যদি আমি দেখতে দিচ্ছি তোমাদেরকে তাহলে দেখো বলছে কারেন্ট এগিয়ে গেছে, প্লাস হয়েছে, কতটা এগিয়েছে? পাই/3 পরিমাণ। তার মানে ভোল্টেজের তুলনায় কারেন্ট পাই/3 দশায় এগিয়ে রয়েছে। কি করে বুঝবে? আমি দেখতে পাচ্ছি আগে ছিল 100টির চাইতে প্লাস হয়েছে, মানে বেশি হয়েছে। কতটুকু প্লাস হয়েছে? পাই/3 প্লাস হয়েছে। তার মানে এর তুলনায় এই কারেন্ট পাই/3 দশা কোণে এগিয়ে রয়েছে। তাহলে ক্ষমতা কত হবে? আমরা জানি ক্ষমতার ইকুয়েশন পি ইকুয়ালস টু হাফ অফ ভি নট আই নট, তাহলে কত হচ্ছে? কস অফ থিটা। তাহলে হাফ থাকলো, ভি নট বলতে কোনটাকে বোঝায়? 100। তাহলে বলছে ভি নট বলতে 100, আই নট বলতে তাহলে কত হচ্ছে? 100 ইন্টু কস থিটা, থিটার মান তাহলে কত হচ্ছে? পাই/3। কারণ এই যে এইটুকু হলো দশা পার্থক্য। তাহলে দেখো যে হাফ থাকলো, কেটে দাও একবারে, একটু পরে কাটছি। ইন্টু তাহলে কত হচ্ছে? 100 ইন্টু কস পাই/3 মান কত? কস পাই/3 মানে কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কস পাই/3 মানে কত? 180কে 3 দিয়ে ভাগ যদি আমরা করি তো কত আসবে? কস পাই/3 মানে হচ্ছে 60, 180 3 4 60, কস 60 মান কত? কস 30 ডিগ্রির মান যা হবে সাইন 60 মান তাই হবে। তাহলে কস এটার মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে কত? হাফ। কস পাই/3 মানে হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে জেনে রাখবা যে কস 60 ডিগ্রির মান যা হয় সাইন 30 ডিগ্রির মান তাই হয়। তাহলে হাফ হলো। ক্যালকুলেশনে কাটাকাটি করো, কিছু না।
50 50, তাহলে 5 এ 5 কত 25, দুটা শূন্য, এত ওয়াট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগের অ্যান্সারটা হচ্ছে রাইট। তাহলে আমরা দেখো কিছুই না, জাস্ট একটু কনসেপচুয়ালি ভাবে যদি কোশ্চেনগুলো সলিউশন করো তাহলে হয়ে যাবে। 13 দাগের আমরা অনুরূপ করে নিলাম, 13 দাগের কোশ্চেনও সলভ করে নিলাম, তাহলে কিছুই ব্যাপার নেই। 13 দাগের অনুরূপ কোশ্চেন সমস্ত কিছু আমরা কিন্তু সলভ করে নিলাম। হ্যাঁ, 13 দাগের অনুরূপ কোশ্চেন সমস্ত কিছু আমরা সলভ করে নিলাম। 14 দাগের কোশ্চেন আছে দেখো, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণকের মান কত হবে? এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণকের মান কত হবে? ওরা কোশ্চেনে দিয়েছে √2, বি নাম্বার দিয়েছে হাফ, সি নাম্বার দিয়েছে 1, ডি নাম্বার দিয়েছে 0। তাহলে এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণক, আমরা জানি যে কোনো বর্তনীতে ক্ষমতা গুণকের ইকুয়েশন, ক্ষমতা গুণকের ইকুয়েশন হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু তার কত হচ্ছে r/z। শ্রেণীটার নাম কি বলেছে? এলসিআর। তাহলে এলসিআর বর্তনীতে আর থাকলো ডিভাইডেড বাই জেড, বলতে আমরা কি জানি এলসিআর বর্তনীর ক্ষেত্রে জেড বা প্রতিরোধটা হচ্ছে r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার স্কোয়ার, এটা আমরা জানি। ওরা বলছে অনুনাদের ক্ষেত্রে ক্ষমতা গুণক কত হবে? যখন এলসিআর বর্তনীতে অনুনাদ তৈরি হয় তখন ওমেগা এল 1/ωc এর সাথে সমান হয়। তাহলে ওমেগা এল আর 1/ωc যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হবে? কেটে যাবে। তাহলে ওমেগা এল আর 1/ωc যদি সমান হয় তাহলে তাদের পার্থক্য কত হবে? 0, 0 এর স্কোয়ার কত হবে? 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কত? r/√of, তাহলে r² পড়ে থাকবে, কারণ ওমেগা এল মাইনাস 1/ωc ইকুয়ালস টু 0। কেন 0? কারণ ওমেগা এল আর 1/ωc সমান। তাহলে এই জায়গাতে আমি ওমেগা এল বসাতে পারি, তাহলে ওমেগা এল মাইনাস 1, এটা মানে ওমেগা এলই বসাতে পারি, সমান তো 0 আসছে। তার জন্য r² থেকে কত বেরোবে বলতো? একটা r বেরোবে। তাহলে r/r কাটাকাটি করলে কত হবে বলতো? 1। তাহলে তোমরা দেখতে পেলে, জেনে রাখবা যে এলসিআর শ্রেণী বর্তনীতে যে ক্ষমতা গুণক যদি অনুনাদের কথা বলা থাকে তাহলে তার ক্ষমতা গুণকের মান হবে কত? 1। কেন? অনুনাদ যখন তৈরি হবে তখন এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়, অর্থাৎ এটা আর এটা সমান হয়ে যায়। তাহলে তাদের পার্থক্য ইকুয়ালস টু কত হয়? 0। তাহলে 0 এর স্কোয়ার মানে কত হয়? 0। তাহলে শুধু পড়ে থাকলো r², ব্র্যাকেট থেকে বেরিয়ে আসবে সেটা হচ্ছে অ্যান্সার। 15 দাগের কোশ্চেনে দেখো কি লেখা আছে, যে দেখো তাহলে আমাদের 14 খানা কোশ্চেন এবং বিভিন্ন অনুরূপ কোশ্চেন গুলোকে আমরা কিন্তু সলিউশন করালাম, যেখানে আমরা বিভিন্ন প্রকার কোশ্চেন কিন্তু করলাম, প্রায় 14 খানা এবং অনেকগুলো কোশ্চেনের অনুরূপ করলাম, প্রায় অনেকগুলো কোশ্চেন আমরা সলিউশন করে দিয়েছি। তাহলে দেখো 15 দাগের কোশ্চেনে লেখা আছে, একটি এসি বর্তনীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ ও বিভবের রাশিমালা I ইকুয়ালস টু 10 sin 314t এবং V ইকুয়ালস টু 200 sin 314t। তড়িৎ বর্তনীর একটা পূর্ণ চক্রে গড় ক্ষমতা কত হবে? পূর্ণ চক্রে গড় ক্ষমতা কত হবে? খুব ভালো কোশ্চেন, এইচএস 2022 সালে কোশ্চেনটা এসছে। দেখো 15 দাগের কোশ্চেনটা বলছে এইচএস 2022 সালে এসছে। কিছুই না, জাস্ট একটু আমরা ধীর মস্তিষ্কে কোশ্চেন গুলো করলে হয়ে যাবে। ওরা দুটো ইকুয়েশন দিয়েছে, I ইকুয়ালস টু 10 sin 314t অ্যাম্পিয়ার, 314t অ্যাম্পিয়ার, এটা একটা ইকুয়েশন দিয়েছে। V ইকুয়ালস টু আই এর ইকুয়েশন, এটা একটা V ইকুয়ালস টু দিয়েছে 200 sin 314t ভোল্ট, 314t ভোল্ট। এবার ওরা বলেছে যে বর্তনীর পূর্ণ চক্রে গড় ক্ষমতা কত হবে? মানে একটা এই যে বর্তনী দিয়েছে, আই এবং ভোল্টের ইকুয়েশন দিয়েছে, এর পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা কত হবে? ক্ষমতার ইকুয়েশন স্যার আমরা জানি, P ইকুয়ালস টু হাফ অফ V0 I0 cos অফ থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে দশা পার্থক্য, কার মধ্যবর্তী? না তো V0 আর I0, বা ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য। তাহলে বলো তো এখানে ভোল্টেজ আর প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত? এর দশা হচ্ছে 314টি, এর দশা হচ্ছে 314টি। তাহলে এদের মধ্যে কোনো দশা পার্থক্য তৈরি হয়েছে? হয়নি, কারণ এর দশা যা এর দশা সেম, তার মানে দশা পার্থক্য শূন্য। তাহলে থিটা ইকুয়ালস টু কত পেলাম আমরা? শূন্য। তাহলে কস থিটা মানে কি? থিটা যদি 0 হয় তাহলে কস 0 মান কত হবে? 1। তাহলে পড়ে থাকলো কত? হাফ অফ V0, তাহলে I0 পড়ে থাকলো হাফ অফ V0 বলতে কত বোঝায়? 200। তাহলে V0 বলতে কত বোঝায়? 200। I0 বলতে কত বোঝায়? তাহলে 10। তাহলে কাটাকাটি করলে কত হবে? 5 আর 5 দুগুণে কত হচ্ছে? 1000। তাহলে ক্ষমতা হচ্ছে 1000। ওরা অপশানে দিয়েছে, ওরা অপশানে কি দিয়েছে দেখো তো? এ নাম্বার হচ্ছে 1000 ওয়াট, বি নাম্বার অপশান দিয়েছে ওরা 10 ওয়াট, 10 ওয়াট, সি নাম্বার অপশান দিয়েছে 10 কিলোওয়াট,
ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 0.1 কিলোওয়াট। দেখো তোমরা নিজেরাই যে অ্যান্সার কোনটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন সলিউশন করে 1000, অর্থাৎ এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট। 2022 সালে কোশ্চেনটা দিয়েছিল, খুব ইজিলি কোশ্চেন, কোনো আহ ভারী আছে এমনটা ব্যাপার নয়। তোমরা যেটা ভয় করছো যে এসি স্যার, বিভিন্ন জন আমাকে কমেন্টে বলেছিল যে স্যার আপনি একটু এসির প্রশ্নবিচিত্রাটা সলিউশন করে দিন। তো আমি বলেছিলাম অবশ্যই তোমাদেরকে এসির প্রশ্নবিচিত্রা সলিউশন করে দেবো। একটা সময় পর আমি অবশ্যই সেই ভিডিওগুলোকে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব। দেখবে তোমরা এসির কোনো কোয়েশ্চেন তোমাদের কাছে ভারী হবে না, একেবারে ইজিলি ভাবে জলের মতো করে তোমরা কোয়েশ্চেন গুলোকে সলভ করবে। মনে হবে যেন ফিজিক্স পড়ছি না, বাংলা পড়ছি, এরকম মনে হবে। চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু সময়ের অপেক্ষায়, তাই না? তো দেখো যে 16 দাগের কোয়েশ্চেনে আমরা দেখছি যে একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্জ সরবরাহ লাইনে যুক্ত রয়েছে, তাহলে তড়িৎ বিভবের শীর্ষ মান কত হবে? এখানে তড়িৎ বিভব হবে না, ভোল্টেজের শীর্ষ মান কত হবে? হ্যাঁ দেখ, তড়িৎ বিভব দিলেও কোনো ব্যাপার নেই, শীর্ষমান মানে ভি নটের মান চেয়েছে। ওরা বলছে দেখো 16 দাগের কোশ্চেনে একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্জ সরবরাহ লাইনের সাথে যুক্ত আছে। একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো কোশ্চেন যখন এসি বর্তনীর ক্ষেত্রে আমরা পড়তে যাব, লাইনের মধ্যে যে ভোল্টেজটা লেখা থাকে, অর্থাৎ ভাষা দিয়ে যখন কোশ্চেন লিখে যে ভোল্টেজটা লিখে দেওয়া থাকে, সেই ভোল্টেজটা সবসময় আরএমএস ভোল্টেজে দেওয়া থাকে। আমরা গৃহবর্তনীতে যে সমস্ত ভোল্টেজ গুলো ব্যবহার করি সেগুলো আরএমএস ভোল্টেজে ব্যবহার করি। লাইন পড়তে পড়তে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লেখা আছে এত অ্যাম্পিয়ার, যদি শীর্ষমান না বলে তাহলে সেই অ্যাম্পিয়ারটা নিশ্চয় আরএমএস অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কোশ্চেন ওরা বলেছে 220 ভোল্ট আর বলেছে কত 50 হার্জ হলে, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান কত হবে? 16 দাগের কোশ্চেন ওরা বলেছে দেখো যে আমাদের একটা সরবরাহ লাইন আছে যার 220 ভোল্ট বলেছে এবং 50 হার্জ বলেছে। 50 হার্জ, তার মানে এন এর মান হচ্ছে 50, এন এর মান হচ্ছে তাহলে কত হচ্ছে 50, এবং 220 ভোল্ট যেটা বলে দেওয়া থাকে লাইনে যেটা লেখা থাকে সেটা হচ্ছে আরএমএস। তার মানে ভি আর এম এস সমান তাহলে কত হচ্ছে 220 ভোল্ট, আর এন এর মান 50 আর ভি আর এম এস 220। ওরা বলেছে যে শীর্ষ মান কত হবে, তার মানে ভি নট এর মান। তাহলে আমরা জানি যে ভি আর এম এস সমান তাহলে কত হচ্ছে ভি নট বাই √2। তাহলে ভি নট সমান তাহলে কত হচ্ছে ভি আর এম এস রুট ওভার তাহলে কত হচ্ছে 2। তাহলে ভি আর এম এস এর মান পেলাম কত 220 ইন্টু √2। √2 এর মান হচ্ছে 1.41 সামথিং। এটাকে দিয়ে যদি গুণ করো তাহলে তোমরা পাবে 311.1 সামথিং। দেখো তোমাদের এখানে কোশ্চেনের অপশন দিয়েছে, এ দাগের অপশনটা দিয়েছে কত, এ দাগের অপশন দিয়েছে 270 ভোল্ট, বি দাগের অপশন দিয়েছে 211 ভোল্ট, 211 ভোল্ট, সি দাগের অপশন দিয়েছে 311 ভোল্ট, তাহলে বলছে 330 ভোল্ট, ডি দাগের অপশন দিয়েছে কত 330 ভোল্ট। তাহলে দেখো তোমাদের অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 311 ভোল্ট, কারণ 311.1 কে আমরা প্রায়ের বিচারে কিন্তু কত বলতে পারি 311 ভোল্ট বলতে পারি। তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা সলিউশন করবে।